সবাইকে শুভ সন্ধ্যা। আজকে কেন্দ্রবিন্দু লাইভ ক্লাসে আমি বিন্যাসের লেকচার 2 নিয়ে আছি, তোমাদের সাথে আজকে থাকবো। প্রথমে আমি বলে নিব যারা হচ্ছে বিন্যাসের লেকচার 1টা করো নাই তাদেরকে একটু বলবো যে বিন্যাসের লেকচার 1টা একটু দেখে নিতে। আর আজকে আমাদের অনেক মজার মজার গল্প থাকবে, সেই গল্প নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা আজকে যে টাইপ থেকে করব সেই টাইপগুলোর নাম হবে অ্যালফাবেট রিলেটেড, অর্থাৎ যত ধরনের অ্যালফাবেট রিলেটেড প্রবলেম থাকবে সেই সব অ্যালফাবেট রিলেটেড প্রবলেমগুলো আমরা একত্রে নিয়ে আসতে চেষ্টা করেছি, ঠিক আছে? তো প্রথমেই বলে নেই তোমরা সবাই ভালো আছো আশা রাখি। আর তোমাদের সাথে যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু কষ্ট করে তোমাদের সবাইকে একটু জানিয়ে দাও, বেশি বেশি করে একটু শেয়ার করো আর লাইক করো, কমেন্ট করো। সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? পাঠানবে বলতেছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া, সবাইকে ভালো আছি বলে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি তোমরাও ভালো আছো। রাফি ইসলাম হ্যালো ভাইয়া। আফরান আহমেদ তানভীর হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি, সবাইকে একসাথে সবাই ভালো আছি। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? আব্দুল্লাহ মাহমুদ ভাইয়া ভালো আছি। শুভ চাকমা আদাব। আর লাইট ক্যামেরা অ্যাকশন সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। সুরাইয়া বেগম ভালো আছি ভাইয়া, সবাই আশা রাখি ভালো আছো। তাহলে আজকের ম্যাথ আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সো প্রথমে আমরা যে প্রবলেমটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স প্রবলেম। ওকে, সো ম্যাথমেটিক্স শব্দটার বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যাতে সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। তাহলে এইটা আমরা অলরেডি গত ক্লাসের টাইপ 2 তে আমরা অলরেডি পড়ে ফেলছি। তো সেটা আমরা কিভাবে করব চলো তাহলে। সেটা হচ্ছে 5.1, অর্থাৎ আমাদের আজকের যে টাইপ 5 সেই টাইপ 5 এর মধ্যে অ্যালফাবেট রিলেটেড সবগুলো প্রবলেমকে আমি এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেছি। আর সেখানে টাইপ 5 এর 5.1 এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সো সবগুলো বর্ণ ব্যবহার করা হলে আমরা অলরেডি টাইপ 2 তে করেছিলাম। তো আমাদের যে কাজটা প্রথমে হবে সেটা কি হবে? সেটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটা আমরা আগে লিখব। সো ম্যাথমেটিক্স শব্দটা আমরা লিখতেছি। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্স। এখন ম্যাথমেটিক্স এর মধ্যে আমাদের যে কাজটা হবে, যেগুলো জোড়া জোড়া আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলি। তাহলে জোড়া জোড়া কারা আছে? জোড়া বা মানে রিপিট যেগুলো আমাদের লাস্ট ক্লাসে ছিল, শয়তান যেগুলো একসাথে ছিল। সো শয়তানগুলোকে আমরা আলাদা করে ফেলতেছি। দেখো এম এম এই দুটোকে একসাথে নিয়ে নিছি, এ এ এই দুটোকে একসাথে নিয়ে নিতেছি। তারপর আর কে কে আছে বলো তো? তারপর দেখো টি আর টি একসাথে নিয়ে নিতেছি। তাহলে টি আর টি, এই যে টি আর টি। আর কি এখানে কোনোটা রিপিট আছে? আর কোনোটা রিপিট নাই। তাহলে আর কে কে আছে? এইচ ই আই সি এস। এখন তুমি কিভাবে চেক করবে পরীক্ষার হলে? পরীক্ষার হলে যে জিনিসটা করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ টোটাল 11টা বর্ণ আছে ম্যাথমেটিক্সে। আমরা দেখি এখানে চেক করি 2 4 6 7 8 9 10 11, অর্থাৎ 11টা বর্ণ আমার হয়েছে। এইবার আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু সবগুলো বর্ণ ব্যবহার করা হয় বলছে, তাহলে আমাদের ওই দিনের কাজ কি ছিল? টোটাল বিন্যাসটা আগে করে ফেলবো। তাহলে টোটাল বিন্যাস এখানে টোটাল কয়টা বর্ণ আছে? 11টা বর্ণ আছে। তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 11 আগে লিখে ফেলবো। এইবার যারা রিপিট আছে, কারা কারা রিপিট আছে? m দুইটা আছে, সো ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার t দুইটা রিপিট আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার a দুইটা রিপিট আছে, সেই কারণে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। সেটা হবে আমার অ্যানসার। সবার আশা রাখি বুঝতে সমস্যা হচ্ছে না। এটা বুঝছো কিনা ভাইয়া একটু কমেন্টে জানাও। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যাতে প্রথম প্রবলেম সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। আশা রাখি বুঝতে পারছো। সবাইকে বলতেছি ভাইয়া ভালো আছে। তাজবির আমিন শাহিন, সাইফুল্লাহ সোহান সহ অনেকেই দেখতেছেন, ধন্যবাদ ভাইয়া। জামিনুর রহমান, লেখাগুলো ছোট বেশি। আসলে আজকে লেখাগুলো ছোট হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো প্রবলেম আমরা একসাথে করব, তো একটু কষ্ট করে দেখতে হবে ভাইয়া। রিমন ধন্যবাদ। বাশির আহমেদ সহ সবাইকেই ধন্যবাদ বলতেছি এবং আমরা সবাই ভালো আছি। পারিয়াল আলম রাহিব ধন্যবাদ লাইভে আসার জন্য। সৌরভ অনেক অনেক ধন্যবাদ। এনামুল হক খান রায়ান, ডান দিকের লেখাগুলো বোঝা যায় না, আমরা চেষ্টা করব ওগুলো বুঝতে। আমরা হচ্ছে যখন পর্যায়ক্রমে প্রশ্ন করব তখন ডান দিকের লেখাগুলো জুম করব, ঠিক আছে ভাই? সো মেহজাবিন মাহি, আব্দুল্লাহ মাহমুদ, নাবিলা তামাসসুম, ইসরাত জাহান উষা ধন্যবাদ। রামকৃষ্ণ, আলফি, শাহিন, ঐশী, তানিশা মিম, বাশির আহমেদ, সানি ভাইয়া ধন্যবাদ লাইভ দেখার জন্য। আশা রাখি পরবর্তীতে তুমিও চলে আসবা। সুরাইয়া বেগম, শুভ চাকমা, শারমিন সরকার, জান্নাত, মানিক, চিন্ময় বিশ্বাস, মবিনুর পলক, হায়দার হাসান, সামি সহ সবাইকে
ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে একসাথে বলতেছি ভালো আছি। সো আমরা এবার নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে নেক্সট প্রবলেমটা আমরা কিভাবে করব? নেক্সট প্রবলেমের ক্ষেত্রে আচ্ছা এই জায়গাটার মোছার দরকার নেই। এবার একটা জিনিস খেয়াল করো। আচ্ছা যদি তোমাকে বলে যে এরকম, এটা আপাতত এই জিনিসটা আপাতত চিন্তা করি যে এই জিনিসটা ভুলে গেছি। এবার ধরো এরকম আছে যে কারো একজনের নাম বলবো, মনে করো অমিত শব্দটা বলি। হ্যাঁ, তো অমিত নামটাকে কত ভাবে সাজানো যায়? তো আমরা জানি এখানে কয়টা বর্ণ আছে? 4টা বর্ণ আছে। একটু কথা বলুন, কথা কিভাবে বলবো একটু কমেন্ট করো। সো অমিতে কয়টা বর্ণ আছে? 4টা বর্ণ আছে। তো 4টা বর্ণকে আমরা কত ভাবে সাজাতে পারি? আমরা জানি এখানে 4টা বর্ণ আছে, অর্থাৎ 4টা মানুষ আছে অমিত ভাইয়ের কাছে, এগুলো হচ্ছে মানুষের মতো। তাহলে 4টা মানুষ আছে, 4টা মানুষের জন্য 4 লিখবো। আর যেহেতু বিন্যাস ইংলিশ কি আমরা জানি? পি। আর এখানে কয়টা নিয়ে সাজাতে যাব? আমরা জানি যে যদি কিছু না বলে থাকে তাহলে আমরা যে কাজটা করব সবগুলোকে নিয়ে সাজাতে যাব। তার মানে আমাদের কাছে কয়টা চেয়ার থাকবে বা চাটাই থাকবে? আমরা লাস্ট ক্লাস করছিলাম 4টা চাটাই থাকবে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের 4 জন মানুষ আছে আর চাটাই আছে কয়টা? 4টা। তাহলে 4p4। আর এই 4p4 রে আমরা কি লিখতে জানি? ফ্যাক্টরিয়াল 4। তার মানে আমাদের টোটাল অ্যানসার হবে কত? 24। তার মানে 24 ভাবে আমরা সাজাতে পারি। যেরকম উদাহরণ দেই, কয়েকটা উদাহরণ কিরকম হতে পারে মনে করো। 1 নম্বরে একটা বিন্যাস করলাম AMTI, এরকম ধরো 2 নম্বর আরেকটা বিন্যাস করলাম ATIM। হ্যাঁ, তো এরকম AMIT, তারপর এরকম AITM। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ধরনের এরকম আমরা বিন্যাস করতে পারি। এরকম টোটাল কয়টা বিন্যাস করতে পারি? এরকম টোটাল 24টা বিন্যাস করতে পারি। 24টা বিন্যাসের মধ্যে দেখো AMTI, এটা কি প্রশ্নকর্তা দিয়ে দিছে তোমাকে? না, এটা দেয় নাই, দিছে হচ্ছে AMIT। এখন ATI এটা কি প্রশ্নকর্তার সাথে মিলতেছে? না, এটাও মিলতেছে না। কিন্তু AMIT এরকম একটা বিন্যাস পাওয়া যাবে না? টোটাল 24টা বিন্যাসের মধ্যে একটা বিন্যাস থাকবে যেটা কিনা যা প্রশ্নকর্তা দেয়া আছে ওটার সাথে মিলে যাবে। তার মানে তোমাকে যদি 2 নম্বর কোশ্চেনে বলে যে পুনর্বিন্যাস করা যায়, কি বলছে? পুনর্বিন্যাস করা যায়। তাহলে পুনর্বিন্যাস করা মানে হইতাছে প্রশ্নকর্তা যেভাবে দেয়া আছে, যেভাবে দিয়ে রাখছে সেটা বাদে আর কতগুলো বিন্যাস করা যায়। তার মানে টোটাল তো 24টা বিন্যাস করা যায়। এর মধ্যে একটা বিন্যাস আছে যেটা প্রশ্নকর্তার সাথে মিলে গেছে, অর্থাৎ AMIT অর্থাৎ অমিত মিলে গেছে। তাহলে ওইটা বাদ দিলে 24টা থেকে একটা বাদ দিলে 24টা বিন্যাস, এর থেকে একটা বাদ দিলে যে বিন্যাসটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস মানে কি? আবার নতুন করে সাজানো। তার মানে নতুন করে আর কয়টা বিন্যাস করা যায়? 24 - 1 মানে হচ্ছে 23টা বিন্যাস নতুন ভাবে সাজানো যায়। অর্থাৎ পুনর্বিন্যাস হবে সবসময় এক বাদ দিব। তাহলে পুনর্বিন্যাসের ক্ষেত্রে আমরা সবসময় কি করব? -1 করে দেব। তাহলে পুনর্বিন্যাসের ক্ষেত্রে সবসময় -1 করে দেব। তাহলে সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স শব্দটার ক্ষেত্রে আমরা কি রকম ভাবে করব? তাহলে ম্যাথমেটিক্স শব্দটার ক্ষেত্রে আমরা টোটাল বিন্যাস কয়টা করছিলাম একটু আগে? যারা লাইভ ক্লাস দেখতেছো একটু আমার সাথে হেল্প করো। সো টোটাল বিন্যাস লাইভ ক্লাসে একটু আগে আমি বলছিলাম যে ম্যাথমেটিক্সের জন্য প্রথমে হচ্ছে ফ্যাক্টরিয়াল 11, কারণ টোটাল 11 জন মানুষ আছে, 11p11। আর এর মধ্যে রিপিট আছে কয়টা? এখানে m দুইটা, তার মানে ফ্যাক্টরিয়াল 2 ইনটু আবার a কয়টা আছে? ফ্যাক্টরিয়াল 2 ইনটু আবার t কয়টা আছে? দুইটা, তার মানে ফ্যাক্টরিয়াল 2। এটা হচ্ছে আমার মোট বিন্যাস। আর আমাদের যদি পুনর্বিন্যাস করতে বলে তাহলে ওই যে ম্যাথমেটিক্স নিজে তো একটা বিন্যাস। ম্যাথমেটিক্স m এর পরে a, a এর পরে t, এটা কি নিজে একটা বিন্যাস না? ওই বিন্যাসটা আমরা কি করে দেব? বাদ দিয়ে দেব। তার মানে -1 করে দেব। তার মানে এই অ্যানসার থেকে আমরা -1 যদি করে দিই তাহলে যে অ্যানসারটা পাওয়া যাবে সেটাই হবে পুনর্বিন্যাস। বুঝছো কিনা ভাইয়া? একটু কমেন্টে জানাও। সবাই একটু হ্যাঁ, ইসরাত জাহান উষা, তানজিনা নিগার, মানিক, সবাই বেশ ভালো বুঝছো ভাইয়া। আমাদের সাথে আছে ক্রিস সহ আরো অনেকেই। ধন্যবাদ সাথে থাকার জন্য। হামিম মারিয়া বর্ষা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অদিতি, ভালো আছি ভাইয়া, অনেকদিন পর দেখা। নাবিলা তাবাসসুম, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বুঝতে পারতেছো। তোমরা সবাই বেশ ভালো বলতেছো, ভালো বুঝতেছো, অনেক ভালো লাগতেছে। রিদিতা সহ আরো অনেকেই আছে। অতনু রয়, নাবিলা তাবাসসুম, তাশরিফুল্লাহ, লাবিব আল তাসবি, হ্যাঁ বুঝতে পারছো আশা রাখি। ধন্যবাদ ভাইয়া। বাশির আহমেদ সহ, আজহারুল হক, রিদিতা, তানিশা মিম, সাদাব কেমন আছেন ভাইয়া? সো সবাই একটু নিজ আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেন, এতে করে আমাদের এনকারেজমেন্টটা আরো অনেক বেড়ে যাবে। সো আমি চাই যে আপনারা যারা ঘরে বসে এখন ভিডিওটা দেখছেন, সো একটু যদি এনকারেজ করতে চান, এনকারেজ করার জন্য খুব বেশি টাকা পয়সা লাগবে না, কিছু না, জাস্ট আপনার শেয়ার বাটনে গিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বিভিন্ন গ্রুপ চ্যাটে ভিডিওটা একটু শেয়ার করে দেন।
থ্যাংক ইউ। তাহলে 5.2 আমরা বুঝে ফেলছি। পুনর্বিন্যাস যদি করতে বলে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে -1 করে দেব, এটা আমরা বুঝছি। তার মানে টোটাল যে বিন্যাসটা আছে সেই বিন্যাসের মান যেটা আসবে সেটা যেমন যেটা আসবে তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে বের করলে হবে, না বের করলে হবে, তুমি এইটার অ্যানসারটা থেকে -1 করে দিয়ে দিবা। তাহলে এইটাই হবে তোমার পুনর্বিন্যাসের অ্যানসার। এবার গল্প শুরু হয়ে গেছে, চলো এবার গল্প। তাহলে গল্প যদি শুরু হয়ে যায়, আচ্ছা আমি এই অংশটা মুছে দিলাম, আমি ম্যাথমেটিক্সটাকে আবার লিখতেছি। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে আমরা 5.3 নাম্বার প্রবলেমে চলে গেছি। তো 5.3 নাম্বার প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। যারা আমার অফলাইন ক্লাস করছেন, অনলাইন ক্লাস বাদে, তাদেরকে আমি বলতাম বিন্যাসের মধ্যে আসলে গল্প আর গল্প, তোমার কাছে বিন্যাসটা অনেক বেশি ভালো লাগবে যদি তুমি এই গল্পগুলো মনে রাখো। আজকের ক্লাসে অসাধারণ কিছু গল্প আছে, সাথে থাকো সবসময়। সো ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে এবার বলছে স্বরবর্ণগুলোকে একত্রে থাকতে হবে। স্বরবর্ণগুলোকে একত্রে থাকতে হবে মানে কি, ধরো অনেক সময় এরকম হয় যে কিছু আপনারা আপুরা যারা আছেন তারা হচ্ছে ওই ক্লাস যখন করাইতে যায় তখন এরকম হয় সেকেন্ড বেঞ্চে একজন কথা বলতেছে, এই তুমি উপরে এদিকে সামনে উঠে আসো, তো ফার্স্ট বেঞ্চে বসো। তো ও উঠে আসলে ওর সাথে বাকি দুইজন উঠে আসবে। তার মানে ওই তিনজন একটা বেঞ্চে বসছে, সেই তিনজন একই সাথে সবসময় থাকতে চায়। সে যদি সেকেন্ড বেঞ্চে বসে তাও একসাথে, ফার্স্ট বেঞ্চে বসলো একসাথে, লাস্ট বেঞ্চে বসলো একসাথে থাকবে। এই টাইপের মানুষগুলোর ক্ষেত্রে স্বরবর্ণগুলি যদি একত্রে থাকে বা যে কোনো কিছু যদি একত্রে থাকে বলে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হবে 5.3টাকে আমরা বলবো আমাদের ভাষায়, যারা আজকে ক্লাস দেখতেছেন আমাদের ভাষায় আমরা এই জিনিসটাকে নাম দিব হচ্ছে বস্তা প্রবলেম। এটা কি প্রবলেম? বস্তা প্রবলেম। আজকে অনেক গল্প আছে, সো আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন আশা রাখি। সো এইবার আমরা যে কাজটা করব, ব্যঞ্জনগুলোকে আলাদা করে ফেলি, স্বরবর্ণগুলোকে আলাদা করে ফেলি। তাহলে ভয়েলগুলো কারা কারা আছে, স্বরবর্ণ কারা কারা আছে, এ আছে একটা, তারপর আর কি কি আছে, ই আছে, তারপর এ আছে, আরেকটা আই আছে। তাহলে এই চারটাকে আমরা আলাদা করে ফেলছি। এই চারটা হচ্ছে ওই মানুষগুলা, ওই মেয়েগুলা, ওই আপুগুলা যারা হচ্ছে সবসময় কি করতে চায়, ওই যে সবসময় যে স্কুলে গেলে, কলেজে গেলে, ভার্সিটিতে গেলে, ইনফ্যাক্ট আর কোথায় কোথায় গেলে সবসময় একসাথে থাকতে চায়। আমি আর নাম মেনশন করলাম না, আমি আজ নিয়োগ করে আসছি, আমি অন্য কিছু বলবো না। আর বাকি যেগুলো আছে ওগুলাকে লিখে ফেলি। ওগুলার কি কি আছে, এম কয়টা আছে একসাথে, দুইটা একসাথে লিখে ফেলবা, এটা বুদ্ধিমানের কাজ হবে। এই লাইনটা সবসময় আগে লিখে নিবা। যারা এখন দ্বিতীয় বর্ষে আসো, ভিডিওটা দেখতেছো, প্লিজ আমি বলতেছি, অনেকেই যে কাজটা করে একদম ডিরেক্ট ম্যাথমেটিক্স লাইনটা থেকেই অঙ্ক করা শুরু করে দেয়। না, এই জিনিসটা খুবই ভুল। তোমাকে আমি বারবার বলবো যে এই লাইনটা আগে লিখবা, লিখার পরে অঙ্কটা করবা, ওকে? সো এম কয়টা আছে, দুইটা আছে, দুইটা এম লিখলাম, তাহলে এই দুইটা এম কেটে দিলাম, ঠিক আছে? এতে আরো সুবিধা হবে। টি কয়টা আছে, দুইটা আছে, তাহলে টি ও দুইটা লিখে নিলাম, তাহলে টি কেটে দিলাম। আর কি কি আছে, এইচ আছে, সি আছে, এস আছে, এইচ সি এস। এবার পরীক্ষার হলে আমাদের মাথা কি থাকে, খুব সুপার কুল থাকে, ঠান্ডা থাকে। তো ওই সময়ে আমাদেরকে মানে ওই যে ওইখানে সবগুলা বর্ণ কি আমরা আসলে লিখছি কিনা একটা রিচেক করার দরকার লাগে, কারণ আমাদের মাথা অনেক কুল থাকে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে কয়টা বর্ণ, 4টা, 6টা, 8টা, 10টা, 11টা, টোটাল 11টা বর্ণ হয়েছে। তার মানে সবগুলো বর্ণ লিখছি, ওকে? সো এইবার আমরা যে কাজটা করব, যে বস্তা প্রবলেম বলতেছি না, 5.3 কি বলছে, স্বরবর্ণগুলি একত্রে থাকে। তাহলে যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে একটা বস্তায় ঢুকায় ফেলতেছি। দেখো, ধর একটা বস্তায় ঢুকায় ফেলছি, এই বস্তাটাকে আমি নীল কালার করে দিলাম। এই বস্তাটার একটা নাম দাও, চলো একটা x একটা নাম দিলাম। তাহলে এই বস্তাটার নাম কি দিলাম, x। তাহলে x সহ আর কি কি বর্ণ আছে বলো তো, m n t t h c s। বুঝছো নাকি বুঝছো না? তাহলে বস্তাকে কি নাম দিব, যে কোনো একটা x y z একটা কিছু নাম দিয়ে দিবা। এইবার তোমার কাছে কয়টা বর্ণ আছে, এবার উপরের লাইন ভুলে যাও। এবার উপরের লাইন ভুলে গেলে আর কয়টা বর্ণ আছে, এবার একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এবার 8টা বর্ণ আছে না, এই 8টা বর্ণকে আমরা সাজাবো। কি করতেছি একটু পরে বলবো। তাহলে এই 8টা বর্ণকে যদি আমাদের সাজাতে হয় তাহলে কিভাবে আমরা সাজাবো বলো তো? তাহলে আমরা যে কাজটা করবো, যে ভাই আপনি বলছেন প্রথমে সবগুলো বর্ণকে নিয়ে সাজিয়ে ফেলবো, তারপর এখানে আর কি কি রিপিট আছে, দুইটা m আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ, আবার দুইটা t আছে, তাহলে আরেকটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ। আর কি এখানে কোনো রিপিট আছে? আর তো কিছু রিপিট নাই। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ। এখন অনেকে বলতেছেন, ভাইয়া বস্তাটা যে বাঁধছেন, ওই বস্তার ভিতরে কিছু মানুষ আছে না, ওরা তো দম ফলাইতে পারতেছে না, তাহলে ওদের কথা হঠাৎ মনে পড়ছে, এবার বস্তাটা খুলে ফেলবো। তাহলে এবার বস্তাটা খোলার মানে হইতেছে এক্সটাকে খুলে দিব। তাহলে এক্সটাকে যদি খুলে দেই তাহলে কয়জনকে পাবো, 1 2 3 4। এই চারজনকেও একই সাথে কি করব, বিন্যাস করব। তাহলে ওই বস্তার ভিতরে থাকা যে 4জন মানুষ আছে, ওই 4জন মানুষকে বিন্যাস করলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 4। আর এই 4জন মানুষের মধ্যে আবার দুইটা a আছে, অর্থাৎ রিপিট কয়টা আছে, দুইটা। তাহলে এই দুইটার জন্য আবার কি করব, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিবা। এইবার এখানে গুণ দিয়ে দিব। আমি এই পুরো প্রক্রিয়াটাকে
কিভাবে কেন এভাবে লিখছি এই জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করব। তো এর আগে আমি আবার পুরো প্রক্রিয়াটা বলি। যদি স্বরবর্ণগুলি একত্রে থাকে টাইপের যদি কিছু বলে, তাহলে আমরা যে কাজটা করব, যে স্বরবর্ণগুলো আছে সেই স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ যাদেরকে একত্রে রাখতে পারবে তাদেরকে এনে একটা বস্তায় ঢুকে ফেলবো, আর বাকি বর্ণগুলো যেগুলো আছে সেগুলো লিখে ফেলবো। এইবার আমরা হিসাব করব কি মোট কয়টা বর্ণ আছে, মোট যতগুলো বর্ণ আছে 8টা বর্ণ আছে, তার মানে ফ্যাক্টরিয়াল 8, আর এই 8টার মধ্যে দুইটা m আছে দুইটা t আছে, সো ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, দুইটা m এর জন্য ফ্যাক্টরিয়াল 2, দুইটা t এর জন্য ফ্যাক্টরিয়াল 2। বস্তার কাজ শেষ, বস্তা সহ আমি কাউন্টিং করে ফেলছি, কিন্তু বস্তাটা খোলা হয় নাই। সো বস্তা খুলে এবার কি করব, বস্তা খুলে বস্তার ভিতরে যেগুলো আছে সেগুলোকে আবার কি করব, আমি পুনরায় বিন্যাস করব। বস্তার ভিতরে কয়জন আছে বলো, 4 জন মানুষ আছে, সো ফ্যাক্টরিয়াল 4 হবে। আর বস্তার ভিতরে আবার দুইজন কি আছে, শয়তান আছে, দুইটা রিপিট আছে, দুইটা a আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে কি করব, ভাগ করব, আর এখানে একটা গুণ দিয়ে দিব। এখন পুরো প্রক্রিয়াটা আমি কেন এরকম করছি এটাই হবে আমার অ্যানসার। কেন আমি এরকম করছি সেটা বোঝানোর জন্য চলো আমরা একটা নতুন আরেকটা প্রবলেমে যাই। এরকম একটা প্রবলেম মনে করো a a b, আচ্ছা যাও a a b, সো a a b এই তিনটা আমার কাছে বর্ণ আছে। এবার বলছে দুইটা একে সবসময় একত্রে রাখতে বলছে, কি বলছে, দুইটা একে সবসময় একত্রে রাখতে। তাহলে সেক্ষেত্রে কতগুলো বিন্যাস করা যায় বা কতভাবে সাজানো যায়, সাজানো যায় মানে হচ্ছে কি বিন্যাস। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, তো কাদেরকে একত্রে রাখতে বলতেছে, দুইটা একে, তাহলে এই দুইটা একে আমরা কি করব, একটা বস্তায় ঢুকাই দিব। এই বস্তাটার নাম কি দিয়ে দিলাম ভাইয়া, x, আর এখানে কি আছে বলো, b। তাহলে এবার আমাকে বলো এখানে কয়টা বর্ণ আছে, দুইটা বর্ণ আছে, তাহলে দুইটা বর্ণকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 এর পরে আমরা যে কাজটা করব, এই বস্তাটাকে এবার কি করব, খুলে ফেলবো। তাহলে x টি বস্তাটা ছিল, এটা যদি আমি খুলি তাহলে কয়জন মানুষ আছে এখানে, দুইজন মানুষ। দুইজন মানুষকে কতভাবে বিন্যাস করা যায়, ফ্যাক্টরিয়াল 2। আর ওই দুজনের মধ্যে আবার দুইজন কি আছে, একই রকম দেখতে, আর একই রকম দেখতে হলে আমরা কি করি, আবার ভাগ করে দেই। যেহেতু দুইজন আছে তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে ফেলছি। এবার আমরা মাঝখানে কি দিতেছি, গুণ দিতেছি। এখন তোমার মনে, তোমার পেটে, তোমার মুখে, তোমার বুকে, তোমার মনে অনেক জায়গায় একটা প্রশ্ন যে ভাইয়া এই প্রসিজারটা কেন করতেছি। চলো এই প্রসিজারটা আমি তোমাকে হাতে কলমে বোঝাই কিভাবে। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করি, a a b কে নিয়ে আমরা বিন্যাস করি। চলো তাহলে মনে করো একটা বিন্যাস হতে পারে a a b, রাইট, আরেকটা বিন্যাস হতে পারে a b a। এইবার দেখো তো এই বিন্যাসটার মধ্যে অলরেডি প্রশ্নকর্তা যেটা বলছিল সেই কথাটা নড়ে গেছে কিনা। প্রশ্নকর্তা কি বলছিল, বলছিল এই দুইটা যেন সবসময় কি থাকে, একত্রে থাকে। এই দুইটার মধ্যে এক একত্রে আছে, একত্রে নাই, মাঝখানে কি চলে আসছে, বি চলে আসছে। তাহলে এই ধরনের বিন্যাস আমরা করতে পারবো না। তাহলে আমাদের আরেকটা বিন্যাস কি রকম হতে পারে বলো তো, বি এ এ, এরকম একটা বিন্যাস হতে পারে। আর কি রকম বিন্যাস হতে পারে বলো তো, এ বি কে রেখে সেটা আর এ সহ আর কতভাবে বিন্যাস হতে পারে। যদি আরেকটা মনে করি এরকম লিখি যে বি কে শেষে রাখবো, এ দুইটাকে সামনে নিব, এটা তো এক নম্বর বিন্যাসের মধ্যেই হয়ে যেতেছে। তাহলে আর কোনো ভাবে করা যায় না। তার মানে মোট কয়টা বিন্যাস করা যায় বলো তো, দুইটা বিন্যাস করা যায়। দেখো তো এটার রেজাল্ট 2 আসে কিনা। এই যে এটা কাটাকাটি করলে কত, 1, আর ফ্যাক্টরিয়াল 2 এর মান কত, 2। এই যে দেখো এখানে দুইটা বিন্যাস, এই যে দুইটা বিন্যাস, বুঝছো। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আরেকটা উদাহরণ দিয়ে বুঝান। চলো আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। তাহলে সেক্ষেত্রে মনে করো এ, মনে করো এরকম 8, হ্যাঁ, সো 8 নামে একটা APE একটা কি আছে, শব্দ আছে। সেই শব্দের মধ্যে বালগুলোকে একত্রে রাখতে বলতেছে, A আর E কে একত্রে রাখতে বলতেছে। তাহলে A আর E কে যদি আমরা একত্রে রাখি তাহলে তাদেরকে একটা বস্তায় ঢুকাই দেব। এই বস্তাটারে আমরা এরকম বক্স করে দিলাম, ঠিক আছে। আর P আলাদা হয়ে যাবে, আর বস্তাটার নাম কি যেন দেব, X, আর P তো P এর মতো থাকবে। এবার কয়টা বর্ণ আছে আমার কাছে বলো তো, কয়টা বর্ণ আছে, দুইটা বর্ণ আছে। তাহলে দুইটা বর্ণকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 2। এরপরে তুমি কি করবা ভাইয়া, এটার কাজ তো শেষ। এরপরে তুমি কি করবা, এরপরে ভাইয়া ওই যে বস্তাটারে খুলবো, বস্তার মুখটা খুললাম, খোলার পরে দেখতে পেতেছি A আর E নামে দুইজন আছে। এইবার A আর E কে যদি আমরা বিন্যাস করি তাহলে কতভাবে বিন্যাস করা যায়, যেহেতু দুইজন মানুষ তাহলে কতভাবে বিন্যাস করা যায়, ফ্যাক্টরিয়াল 2। আর এখানে আর কোনো রিপিট আছে, রিপিট নাই, তার মানে এটা আর ভাগ দেওয়ার কিছু নাই। তার মানে आंसर হবে কত, ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, আর ফ্যাক্টরিয়াল 2 মানে কত, 2। তার মানে 2 দুগুণে কত, 4। দেখো বুঝছো কিনা। এখন তুমি বলতেছো যে ভাই এখানে গুণটা কেন, এটা আমরা বুঝি নাই। তাহলে চলো আশা রাখি ম্যাথমেটিক্স এর এই অংশটা আমরা বুঝছি। তাহলে এই অংশটা আমরা বাদ দিয়ে দিই। এইবার ওই মাঝখানে কেন গুণটা নিয়ে আসছি সেটা একটু বোঝাতে যাচ্ছে। তাহলে 8 এর মধ্যে দেখো তো A P E, A আর E কে সব সময় একত্রে রাখতে বলছে, তাই না। তাহলে A আর E কে যদি একত্রে রাখতে বলে আমরা কিভাবে বিন্যাস করতে পারি। চলো A E P একটা বিন্যাস হতে পারে,
আর কি হতে পারে বলো তো, পি এ ই এরকম। আমরা যে কাজটা করব ফার্স্টে দেখো তো এ ই পি আর পি এ ই, এটা বাদে আরেকটা বিন্যাস করা যায় কিনা? হ্যাঁ করা যায়, এ পি ই। কিন্তু এই বিন্যাসের মধ্যে এ আর ই কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। কিন্তু প্রশ্নে কি বলছিল? ভয়েলগুলোরে কি করতে? একসাথে রাখতে। তার মানে এই জায়গায় কি একসাথে আছে? নাই। তাহলে এই জিনিসটা আমরা কি বাদ। তাহলে কয় ভাবে বিন্যাস করা যায়? দুই ভাবে বিন্যাস করা যায়। বুঝছো নাকি বুঝো নাই? এবার অনেকের মনে এই প্রশ্নটা জাগে নাই যে আচ্ছা ভাইয়া এটার মধ্যে এ ই পি, এ আর ই কে একত্রে রাখতে বলছে, এর মানে আমি তো আরেকটা কাজও করতে পারি, এ ই পি না লিখে আমি তো এই যে এ ই পি ও লিখতে পারি, আবার ই এ পি ও লিখতে পারি। ওইটার মধ্যে তো এ আর ই কি আছে? একসাথে আছে। সেম ভাবে এটার মধ্যে দেখো তো আবার কি করতে পারি, এটার মধ্যে পি এ ই লিখতে পারি। চাইলে আবার কি করতে পারি, পি রে এখানে রাখাই এ আর ই কে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিতে পারি না, অর্থাৎ ই আর এ। তার মানে এই জায়গায়ও কিন্তু এ আর ই কি আছে? একসাথে আছে। তাহলে আমরা কি কথাটা বলতে পারি, প্রথমে মোট বিন্যাসটা করে ফেলবো, করার পরে ওই ভিতরের বস্তার ভিতরে যেই মানুষগুলো আছে সেই মানুষগুলো আবার কি করতে হইতাছে? বিন্যাস করতে হইতাছে। এ আর ই কে কত ভাবে বিন্যাস করা যায়? দুই ভাবে, একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে ই এ। তার মানে এ ই আর ই এর জন্য দেখো তো এ ই এর জন্য, এ ই এর জন্য আরো নতুন করে দুইটা বিন্যাস পাওয়া গেছে না? তাহলে ওই দুইটার জন্য, প্রথমটার জন্য দুইটা, পরেরটার জন্য কয়টা? দুইটা। তাহলে দুই দুগুণে কত? 4। মোট কয়টা বিন্যাস পাওয়া গেছে? এই যে 4টা বিন্যাস পাওয়া গেছে। কেন গুণ করছি আশা রাখি ভাই বুঝতে পারছো। হ্যাঁ তোমরা অ্যানসার দিতেছো বেশ ভালো। কেউ যদি না বুঝে থাকো একটু আমাকে বোঝাও বা বলো। আয়াতুল্লাহ খোমেনি, মশিউর রহমান, সিমন সহ আর অনেকেই দেখতেছে, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কেউ যদি না বুঝে থাকো এই অংশটা একটু আমাকে আবার বলো প্লিজ, দেখো এটা বুঝছো কিনা। আব্দুল্লাহ মাহমুদ বলতেছো ভাইয়া ফার্স্টের জায়গাটা আবার একটু বলেন প্লিজ। ফার্স্টের কোন জায়গাটা ভাই আমি বুঝে নাই, তারপরও আমি আবারও বলতেছি কিভাবে ভাগটা দিছি বা গুণ করছি। আমরা যে কাজটা করব ফার্স্টে সেটা হচ্ছে আমাকে বলছে এ বি ই, তিনটা বর্ণ আছে একটা শব্দ এফ। সো এ ই কে একসাথে রেখে, অর্থাৎ ভয়েলগুলোকে একসাথে রেখে কতভাবে বিন্যাস করা যায়। তো আমরা যে কাজটা করব প্রথমে ভয়েলগুলোকে একসাথে রাখা মানে কি এ আর ই কে একসাথে রাখা। তাহলে এ আর ই কে আমরা একটা বস্তায় ঢুকাই দিলাম, সেই বস্তাটার নাম দিলাম কি এক্স। তাহলে x সহ আর বাকি আরেকটা বর্ণ থাকে সেটা কি p। তাহলে x আর p সহ কয়টা বর্ণ হয়? দুইটা বর্ণ। ফার্স্টে ওই দুইটা বর্ণকে আগে বিন্যাস করে ফেলবো, তার মানে ফ্যাক্টরিয়াল 2 হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটা করব ওই x এর প্যাটের ভিতরে আবার কয়টা বর্ণ ছিল? দুইটা বর্ণ। ওই যে এখানে খেয়াল করো, এই যে a e p, এই p এর সাথে a e আবার কয় ভাবে নিজের মধ্যে বিন্যাস হতে পারে? দুই ভাবে বিন্যাস হতে পারে। a e হতে পারে আবার e a হতে পারে। সেম ভাবে এই জায়গার মধ্যে p a e, এই জায়গার মধ্যে কিন্তু আবার দুই ভাবে হইছে। দেখো a e কে যদি আমি এখানে রাখি a e, আর যদি ঘুরায় দেই তাহলে কি হবে? e a। তার মানে এরা আবার নিজেদের মধ্যে কত ভাবে বিন্যাস হতে পারে? দুই ভাবে বিন্যাস হতে পারে। তার মানে আমার মূল কথা হইতেছে এরকম যে প্রথমে আমি মোট বিন্যাসটা করব, মোট বিন্যাস করার পরে মোট বিন্যাসের সাথে একই সাথে মানে কি এবং, তাহলে মোট বিন্যাসের সাথে একই সাথে আমি কি করব আবার ওই যে ভালগুলো যে প্যাকের ভিতরে যেগুলো ছিল মানে বস্তার ভিতরে যেগুলো ছিল সেগুলোকে আমি আবার কি করব বিন্যাস করে দেব। ওই একই সাথে যেহেতু বিন্যাস করছে তার মানে কি করছি গুণ। আর এক্স এর প্যাকের ভিতরে কয়জন ছিল? দুইজন, তার মানে ফ্যাক্টরিয়াল 2। আর এখানে কোনো রিপিট আছে? রিপিট নাই। তার মানে এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ দিব না। বুঝছো নাকি বুঝছো না? প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। তো এবার আমাদের তাহলে 5.3 শেষ, 5.1 2 5.3 শেষ। এবার 5.4। আচ্ছা 5.4 এ যাওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ধরো তোমার আম্মু তোমাকে 100 টাকা দিয়ে বাজারে পাঠাইছে। তো 100 টাকা দিয়ে তুমি বাজারে গেছো, করোনার দিনে আমি জানি তুমি বাসায় বসে বসে এরকম লাইভ ক্লাস দেখো, তুমি বাজারে যাবো না। তারপর তোমার আম্মু তোমার জোর করে এসে চাল নাই ডাল নাই এরকম কিছু, তোমার ঘরে কিছু নাই, তুমি ইন্ডাস্ট্রিয়াল স্কুলে চলে যাও, লাইনে দাঁড়াবো আর কি করবা, 10 টাকা কেজি চাল কিনবা। তো এখন যেটা হয়েছে যে 100 টাকা দিয়ে তোমাকে চাল ডাল এগুলো কিছু জিনিস কিনে আনতে পাঠাইছে। এখন তুমি কি করছো? 80 টাকার জিনিস কিনছো। তো আমাকে বলো তো 80 টাকার জিনিস যেহেতু তুমি কিনে ফেলছো, 100 টাকা দিয়ে পাঠিয়েছে, তোমার কাছে কয় টাকা আছে? 20 টাকা। খুব সিম্পল। কি করছো তুমি? তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে যে মোট টাকা থেকে যে টাকার বাজার করছো, সেটাকে বাদ, তাহলে তোমার কি বের হয়ে গেছে? যে টাকার বাজার করো নাই, তার মানে যে টাকার বাজার হয়নি। তাহলে আমি কি কথাটা বলতে পারি কিনা দেখো তো। তুমি আসলে কয় টাকার বাজার করো নাই? 20 টাকা। সেটা কিভাবে বের করছো? মোট টাকা কত? 100 টাকা মাইনাস যে টাকার বাজার করছো। কয় টাকার বাজার করছো?
80 টাকার বাজার করছো, তাহলে 100 মাইনাস 80 ইকুয়ালস টু কি 20 টাকা। এটা বুঝছো? তাহলে খুব সিম্পল। 5.4 কি বলছে, স্বর্ণপূর্ণগুলি একত্রে না থাকে। তাহলে একত্রে না থাকে মানে কি, ওই যে মোট টাকা থেকে যে টাকার বাজার, তার মানে কি মোট বিন্যাস, এটা যদি আমরা বিন্যাস দিয়ে লিখি তাহলে কি হবে, মোট বিন্যাস মাইনাস স্বর্ণপূর্ণগুলোকে একত্রে রেখে, স্বর্ণপূর্ণগুলোকে একত্রে থাকলে, আর সেটা কি হবে, ওই যে 5.4 যেটা বলছে স্বর্ণপূর্ণগুলি একত্রে না থাকে। তাহলে স্বর্ণপূর্ণগুলি যদি একত্রে না থাকে তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে মোট বিন্যাস থেকে স্বর্ণপূর্ণগুলি একত্রে থাকে যে বিন্যাসটা আছে সেটাকে বাদ দিয়ে দিবে। এটা খুব সিম্পল, মানে এটা জাস্ট কমন সেন্স। সো আমরা কমন সেন্স থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমাদের মোট বিন্যাস যেটা ছিল সেই মোট বিন্যাস থেকে স্বর্ণপূর্ণগুলো একত্রে থাকে যে বিন্যাসটা করছিলাম একটু আগে 5.3 সেটার বিন্যাসটা আমরা বাদ দিয়ে দেব। যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হবে স্বর্ণপূর্ণগুলো একত্রে না থাকে। ঠিক আছে? সো একটু কমেন্টে জানাও তো এটার आंसर কত হবে ভাইয়া। সাউন্ডটা একটু কমে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কমে গেছে, চেষ্টা করতেছি সাউন্ডটা ঠিক করার জন্য। সাউন্ডটা কেন কমে গেছে একটু চেষ্টা করতেছি। আচ্ছা এটার অ্যানসারটা একটু বের করার চেষ্টা করো তো দেখি। ফার্স্টে তোমরা অ্যানসারটা একটু বের করার চেষ্টা করো, তাহলে সেটা কত হবে বলো তো। ওকে, সো অ্যানসার বের করতে পারছো কিনা ভাইয়া তোমরা একটু চেষ্টা করো। এখন কি সাউন্ড ঠিক আছে ভাইয়া? আমরা একটু জুম ইন হবে। তো স্বরবর্ণগুলো একত্রে না থাকে তাহলে কি হবে, মোট বিন্যাস থেকে আমরা স্বরবর্ণগুলো একত্রে থাকে সেই বিন্যাসটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে মোট বিন্যাস এখানে কতটা ছিল, একটু আগে তোমরা করছো ফ্যাক্টরিয়াল কি ছিল 11 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। ওই যে আমরা কোনটা করছিলাম 5.1 আমরা কি করছিলাম, সবগুলো বর্ণকে একত্রে ব্যবহার করে করছিলাম না, সবগুলো বর্ণকে নিয়ে কাজ করছিলাম। তাহলে সবগুলো বর্ণকে নিয়ে কাজ করছিলাম, তখন आंसर কি ছিল 11 ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। আর স্বরবর্ণগুলো একত্রে থাকে সেটা আমরা কত পাইছিলাম, একটু আগে জাস্ট ক্লাস করছিলাম, সেটা ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 আর ইনটু ছিল ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2। দেখো এরকম কিছু একটা ছিল আমার যতদূর মনে আছে। সো এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে যে বিন্যাসটা পাবো, মানে যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটা কি হবে, স্বরবর্ণগুলো একত্রে না থাকে। সাউন্ড কমে গেছে, সাউন্ডের প্রবলেমটা কেন হয়েছে আমি জানি না আসলে, তারপর আমরা একটু চেষ্টা করতেছি। খালিদ হাসান তুহিন অ্যানসার দিছো, একটা বড় একটা অ্যানসার। অ্যানসারটা আমি জানি না, এটা যদি হয় তাহলে অ্যানসারটা ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এছাড়া আর কোন সমস্যা আছে কিনা, এই অঙ্কটা বুঝছো কিনা, 5.4 অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে ভাইয়া জানাও। আর এছাড়া আমাদের সাথে আছে হৃদয়, তানজিনা নিগার, রায়ান, তাশরিফুল্লাহ, নাবিলা তাবাসসুম, নিহিতা ঐশী, হামিম মারিয়া বর্ষা, বশির আহমেদ, ফৌজিয়া সুলতানা সহ আর অনেকেই। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নাই বলতেছো বুঝছি ভাইয়া, রায়া রমঙ্গির জি ভাইয়া বুঝছি। এরকম আপনারা বাকিরা কি বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে জানান। সাউন্ড আছে বাট কম। আচ্ছা হামিম মারিয়া বর্ষা বলতেছে ভাইয়া আরেকটা উদাহরণ দিয়ে করানো যাবে, এটা কোনটা দিয়ে করাইছেন বুঝি না। আচ্ছা ঠিক আছে, এটা কোনটা দিয়ে করছি সেটা বুঝো নাই, সেটা আমি আবারও চেষ্টা করতেছি তোমাকে বোঝানোর জন্য। আরেকটা উদাহরণ দিয়ে আমরা না বের করাবো। যদি একত্রে না থাকে তাহলে আমরা যে কাজটা করব, মোট বিন্যাস থেকে স্বরবর্ণগুলো একত্রে থাকে সেইটাকে বাদ দিয়ে দিব। তাহলে মোট বিন্যাস প্রথমে আমরা 1 নম্বরে বের করছিলাম, আর স্বরবর্ণগুলো একত্রে থাকে সেটার জন্য আমরা অ্যানসার বের করছিলাম। সো ওই মোট বিন্যাস থেকে একত্রে থাকার যে ব্যাপারটা সেটা বাদ দিয়ে দিলে যেটা অ্যানসার পাবো সেটাই হবে স্বরবর্ণগুলো একত্রে না থাকে। ঠিক আছে, তারপরে তোমার জন্য ভাই আমি আবার চেষ্টা করব আরেকটা অঙ্ক বোঝানোর জন্য। এখন 5.5 এ আমরা চলে যাই। তাহলে 5.5 এ আমাকে কি বলছে বলো তো, 5.5 যেটা বলছে সেটা হচ্ছে প্রথমে টি এবং শেষে টি থাকে। এগুলা খুবই সিম্পল না, তুমি যে কাজটা করবা আমাকে বলো যে 5.5 এর মধ্যে প্রথমে টি এবং শেষে টি বলার জন্য তো টি কয়টা আছে, টি আছে কয়টা, টি আছে দুইটা। তাহলে ম্যাথমেটিক্স আমরা আগে ফার্স্টে লিখে ফেলবো ম্যাথমেটিক্স। সো ম্যাথমেটিক্স লিখে ফেলতেছি, দেখো
লেখার পরে আমাদের কাজ হচ্ছে কয়টা বর্ণ নিয়ে আমাদেরকে বিন্যাস করতে বলছে বলো তো? যেহেতু প্রথমে টি এবং শেষে টি থাকে, এখন কয়টা বর্ণ নিয়ে বিন্যাস করতে বলছে? আমরা এই জিনিসটা বের করার জন্য আমাদের যেহেতু কয়টা বর্ণ নিয়ে বলে নাই, তাহলে আমরা কি করব? 11টা দিয়ে দিব। কারণ আমাদের টোটাল যদি কিছু না বলে দেয়া থাকে, তাহলে আমাদের যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণকে নিয়েই বিন্যাস করতে হবে। আর সবগুলো বর্ণ মানে কয়টা? এখানে বর্ণ আছে 11টা বর্ণ। তার মানে এখানে 11টা চেয়ার দিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এইবার বলতেছে প্রথমে টি এবং শেষে টি। প্রথম কোনটা বলো তো? এইটা প্রথম, আর শেষ কোনটা? এই যে এটা। তাহলে প্রথমে আর শেষে টি বসাবো। তাহলে টি এখানে একটাকে বসায় দিব, আর শেষে আরেকটা টিকে এখানে বসায় দিব। বসানোর পরে তারপর কি করব? আমরা লক করে দেব। কারণ হইতেছে যে এই জায়গায় প্রথমে টি আর শেষে টি কোনোভাবেই জায়গা থেকে নড়াচড়া করবে না। যেহেতু জায়গা থেকে নড়াচড়া করবে না, তাহলে এই জায়গায় তারা কি হয়ে যাবে? লকডাউন হয়ে যাবে। যেরকম আমরা এখন গৃহবন্দী হয়ে গেছি করোনার জন্য, আমরা যেরকম লকডাউন হয়ে গেছে। সো 5.5 যদি এরকম প্রবলেম বলে যে প্রথমে টি এবং শেষে টি, তাহলে আমরা এটা কি করব? লকডাউন করে দেব। সো আমরা এই জিনিসটাকে মনে রাখবো, লকডাউন প্রবলেম। সো লকডাউন প্রবলেমে আমরা কি করছি? আমরা প্রথমে টি এবং শেষে টিকে লকডাউন করে দিছি। আর বাকি কয়টা চেয়ার খালি থাকবে? যেহেতু টোটাল ছিল কয়টা? 11টা। 11টা থেকে দুইটা চলে গেছে, তার মানে আর কয়টা থাকবে? 9টা থাকবে। তাহলে 9টার জন্য আর বর্ণ কয়টা থাকবে? যেহেতু দুইটা টি অলরেডি এখানে বসে গেছে, ওরা নড়াচড়া হবে না, তার মানে ওদের আর কোনো বিন্যাস হবে না। তাহলে আর কয়টা বর্ণ থাকবে বলো তো? 9টা বর্ণ থাকবে। তাহলে ওই 9টা বর্ণের জন্য চেয়ার কয়টা আছে? 9টা চেয়ার আছে। তার মানে 9p9। ওই 9p9 এর মধ্যে আবার রিপিট আছে না? রিপিট কারা কারা আছে বলো তো? m কয়টা আছে? 2টা আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার a কয়টা আছে বলো তো? 2টা a আছে। ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আর কি কোন রিপিট আছে? h e i c s এগুলা কি রিপিট আছে? না, এগুলা রিপিট নাই। তার মানে এইটাই आंसर। 99 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 9 আর এটা কত? ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। এটাই হবে আমার आंसर। দেখা যাক তুমি বুঝছো কিনা। আচ্ছা, এইবার যে প্রবলেমটা তোমাদের মনে অলরেডি কোশ্চেন চাইছে, ভাই এখানে টি তো কয়টা ছিল? 2টা টি ছিল। তাহলে 2টা টি থাকলে এই 2টা টি এর জন্য কেন ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিলে? ওইটা আগে একটা কথা বলছিলাম, লকডাউন হয়ে গেছে। যেহেতু লকডাউন হয়ে গেছে, তার মানে ওরা একটা ওই 2টা জায়গায় কি হয়ে গেছে? বন্দী হয়ে গেছে। ওই বন্দী জায়গা থেকে ওরা তো আর নড়াচড়া করতে পারতেছে না। তার মানে ওদের আর কোনো কি হইতেছে না? বিন্যাস হইতেছে না। তাহলে তাদের যদি বিন্যাস না হয়, তাহলে তারা আর এই অংশে আসবে না। এখানে আমরা আসলে কাদেরকে নিয়ে আসছি? ওই 2টা টি বাদ দিয়ে। এই 2টা টি বাদ দিয়ে আর বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে আমরা নিয়ে আসছি। সো সেই বর্ণগুলোর মধ্যে, বাকি বর্ণগুলোর মধ্যে আমাদের কি হবে? বিন্যাস হবে। বুঝছি ভাই? আশা রাখি বুঝতে পারছেন। কোনটাকে স্বরবর্ণ বলতেছি ভাইয়া? জামিনুর রহমান বলতেছে ভাইয়া এগুলোকে স্বরবর্ণ কেন বলতেছেন? সরি, আমি স্বরবর্ণ বলতেছি না, আমি বলতেছি যে টি শেষ, প্রথমে টি এবং শেষে টি। সো আমি বলতেছি যে প্রথমে টি এবং শেষে টি, এগুলা স্বরবর্ণ না, মানে এগুলো হচ্ছে টি। সো প্রথমে টি আর শেষে টি কে ফিক্স করে দিলাম। এই কারণে আমার 11টা বর্ণ থেকে 2টা বর্ণ কমে গেছে। তার মানে আর থাকবে কয়টা? 9টা। 9টা বর্ণকে বিন্যাস করতে পারবো কত উপায়ে? ফ্যাক্টরিয়াল 9 উপায়ে। আর এর মধ্যে আবার রিপিট আছে কয়টা? m আছে কয়টা? 2টা। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার a আছে কয়টা? 2টা। তাহলে আরেকটা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। বুঝছি? থ্যাংক ইউ ভাইয়া। তাসরিফুল্লাহ, আব্দুল্লাহ মাহমুদ বুঝছি ভাইয়া। তানজিনা নিকার বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। আর আর কতদিন পর আমাকে আচ্ছা, সো হ্যাঁ, হাবিব মারিয়া বর্ষা ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। চিন্ময় বিশ্বাস, আব্দুল্লাহ মাহমুদ সহ সবাই যারা কমেন্ট করতেছেন খুবই খুশি হয়েছি। জায়েদউদ্দিন আহমেদ সহ আরো অনেকে আমাদের সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভ ক্লাসে থাকার জন্য। আর আমরা চাই যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও। আজকের বিন্যাস ক্লাসের মধ্যে প্রচুর গল্প আছে, সেই গল্প দিয়ে আমরা শেষ করে দেব। তাহলে আমরা একটু আবার রিপিট করি প্রথম থেকে। ধরো 5.1 এটা কোনটা ছিল? এটা হচ্ছে টাইপ 2, অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম টাইপ 2। যারা লাস্ট ক্লাস দেখো নাই, লাস্ট ক্লাসটা একটু দেখে নেবে, ঠিক আছে? 5.2 এর মধ্যে কতভাবে পুনর্বিন্যাস করা যায়? আমরা কি করে দেব? -1 করে দেব। কোথা থেকে? মোট বিন্যাস থেকে -1 করে দেব। 5.3 স্বরবর্ণগুলো একত্রে থাকে। তাহলে একত্রে থাকে মানে কি? বস্তা প্রবলেম। বস্তা কিভাবে প্রবলেম ছিল? যাদেরকে একসাথে রাখবো তাদেরকে একটা বস্তার মধ্যে ঢুকাই দেব, তাহলে বস্তা প্রবলেম আমরা পারছি। স্বরবর্ণগুলো একত্রে না থাকে, এটা কি করব? ওই যে মোট বিন্যাস থেকে যতগুলোতে একত্রে থাকে সেগুলোটা বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হবে একত্রে না থাকে। আর 5.5 প্রথমে টি এবং শেষে টি থাকে। প্রথমে টি এবং শেষে টি, যাদেরকে প্রথমে শেষে অথবা যে কোনো জায়গায় ফিক্স করতে বলবে তাদেরকে ওই জায়গায় ফিক্স করে আমরা কি করে দেব? লকডাউন করে দেব, একটা বক্স করে দেব। বক্স করে দেওয়া মানে হচ্ছে তারা এখান থেকে আর নড়াচড়া করতে পারবে না। ওরা বাদে বাকি যতগুলো বর্ণ থাকবে সেই বর্ণগুলোকে নিয়ে আমরা বিন্যাস করব। 5.5 পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে আমাকে জানান। আর বাকি 5.6 থেকে এখন আমরা শুরু করছি। সো 5.6টা কি বলছে একটু সবাই একটু পড়ি। 5.6 যেটা বলছে সেটা হচ্ছে
বলছে যে দুইটি m দুইটি a এবং দুইটি t একত্রে থাকে। এই কথাটার মানেটা হচ্ছে এরকম যে দুটি m তারপর দুটি a আর দুটি t এদেরকে একত্রে রাখবে। একত্রে কিভাবে, মানে এদেরকে কি একটা বস্তায় ঢুকাই দেব? না, এটা বুঝায় না। বলছে যে ভাইয়া এই দুইটা m যেন একটা বস্তায় থাকে, তার মানে এই দুইটা m কে একটা বস্তায় রাখলে সেটার নাম কি হবে? x একটা বস্তা। সেম ভাবে এই দুইটা a কে যদি একত্রে রাখি তাহলে আরেকটা বস্তা হবে, সেটার নাম কি দিলাম? y আরেকটা বস্তা। এই দুইটা t কে একত্রে আরেকটা বস্তায় ঢুকাই দিলাম, সো ওই দুইটা t কে একত্রে রাখার কারণে আরেকটা বস্তার নাম দিয়ে দিলাম কি? z। বুঝছি ভাই? তাহলে আমার এখানে তিনটা বস্তা রেডি হয়ে গেছে। এই দুইটা m দুইটা a আর দুইটা t, অর্থাৎ এই তিনটা ছাড়াও আর কি কি আছে বলো তো? তাহলে আমরা আর একটু লিখে ফেলি, ওই কি কি আছে বলো? h, তারপর e, তারপর i, c, s। এখন আমরা একটু চেক করি সবগুলো বর্ণ আমরা পাইছি কিনা। এখানে কয়টা আছে? 2টা 4টা 6টা 7 8 9 10 11, তার মানে 11টা বর্ণ লেখা হয়েছে। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা এই লাইন নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা বস্তায় ঢোকানোর পরে যেগুলো পাইছি সেগুলো নিয়ে কাজ করব। তাহলে বস্তায় ঢোকানোর পরে আমরা কি কি পাইছি বলো তো? x y z নামে তিনটা বর্ণ আছে, h e i c s নামে আর পাঁচটা বর্ণ আছে। তার মানে টোটাল কয়টা বর্ণ আছে? পাঁচটা, তিনটা টোটাল কয়টা? 8টা বর্ণ আছে। তাহলে 8টা বর্ণকে কতভাবে বিন্যাস করা যায়? ফ্যাক্টরিয়াল a2 পাই। এই জায়গার মধ্যে কোনো রিপিট আছে? একটু চেক করেন। x y z h e i c s এগুলোর মধ্যে কোনো রিপিট আছে? না, কোনো রিপিট নাই। যদি রিপিট না থাকে তাহলে এখানে আর কিছু দিয়ে ভাগ হবে? না, কোনো কিছু দিয়ে ভাগ হবে না। তাহলে এরপর আমরা কি করব? ওই যে বস্তাকে কি করব? খুলে দেব। তাহলে বস্তাকে যখন আমরা খুলে দেব তাহলে ফার্স্টে x বস্তাটাকে খুলি। তাহলে x বস্তার ভিতরে কয়জন আছে? দুইটা m আছে। তাহলে দুইটা m কে কতভাবে বিন্যাস করা যায়? ফ্যাক্টরিয়াল 2। কিন্তু দুইটা m দেখতে কি আবার একই রকম না? তাহলে ওই কারণে আমরা কি করব? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। আবার সেম ভাবে দুইটা a কে কতভাবে বিন্যাস করা যায়? ফ্যাক্টরিয়াল 2। আর ওই দুইটা a দেখতে একই রকম, সো শয়তান, সো আমরা কি করব? ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করব। সেম ভাবে t দুইটা একই রকম, সো ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করব। দুইটা t এর জন্য ফ্যাক্টরিয়াল 2 আর দুইটা t দেখতে একই রকম, সো ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করছে। তার মানে আমার মোট অ্যানসার কত হবে? ফ্যাক্টরিয়াল 8 এই পুরোটা। এই পুরোটা করলে কত হবে? 1 হবে। তার মানে অ্যানসার হবে ফ্যাক্টরিয়াল 8 আসলে। আশা রাখি এটা বুঝতে পারছেন। আমি প্রশ্নটা করে শোনাই, আপনারা আবার একটু বুঝেন। বলছে দুইটা m দুইটা a এবং দুইটা t একত্রে থাকে। যখনই একত্রে থাকে টাইপের কথা বলবে তখন আমরা কি কাজ করব? বস্তা প্রবলেমের কথা মাথায় নিয়ে আসব। তো বস্তার মধ্যে কিভাবে বলবো? বলছে যে দুইটা m কে একটা বস্তায় নিয়ে আসো, দুইটা a কে আরেকটা বস্তায় নিয়ে আসো, দুইটা t কে আরেকটা বস্তায় নিয়ে আসো। অনেকে এই জিনিসটা বুঝতে একটু প্রবলেম ফেস করে, যে মনে করে যে দুইটা m দুইটা a দুইটা t কে একত্রে একটা বস্তায় বলতে এখানে বোঝায় নাই। বলছে দুইটা m কে একটা বস্তা, দুইটা a কে আরেকটা বস্তা, দুইটা t কে আলাদা একটা বস্তা। সো এতটুকু বোঝা যদি হয়ে থাকে প্লিজ একটু কমেন্টে জানান। হ্যাঁ, খালিদ হাসান তুহিন বলতেছে অনলি ফ্যাক্টরিয়াল 8 দিলেই তো হয়। আর হৃদয় বলতেছে 2/2 ফ্যাক্টরিয়াল, মানে ফ্যাক্টরিয়াল 2/ফ্যাক্টরিয়াল 2 কেন করছে সেটা বোঝা নাই। আচ্ছা, হৃদয়কে আমি বলতেছি ফার্স্টে, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 কেন দিয়েছিলাম? কারণ আমরা জানি বস্তার ভিতরে ঢোকানোর পরে বস্তার ভিতরে যে x টা আছে, x এর বস্তার ভিতরে কয়জন আছে? দুইজন আছে। তাহলে দুইটা m। তাহলে আমাকে যদি আজকে এমনি বলতো যে a আর b কে কতভাবে সাজানো যায়? a আর b দুইটা বর্ণ আছে, তাহলে কতভাবে সাজানো যায়? তাহলে ওই যে ফ্যাক্টরিয়াল 2। a আর b কে কতভাবে সাজানো যায়? দুই ভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 2। কিন্তু যদি আজকে a আর b না থাকে, যদি আজকে a আর a থাকতো তাহলে আমরা কি করতাম? a আর a যদি থাকতো তাহলে দুইজন এখানে আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিলাম। কিন্তু দুইজনই দেখতে একই রকম, তার মানে দুইজনই দেখতে কি? শয়তান। তাহলে শয়তানের জন্য আমরা কি করি? আমরা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিয়ে দিই। ওই যে 5.4 এর যে প্রবলেমটা ছিল, স্বরবর্ণগুলো যখন 5.3 এর যে প্রবলেমটা ছিল, স্বরবর্ণগুলো যখন একত্রে থাকে, সেম ভাবে আমরা এই কাজটা করছি যে প্রথমে বস্তা সহ হিসাব করছি, তারপর বস্তার মুখটা জাস্ট খুলে দিছি। বস্তার মুখটা খুলে দেওয়া মানে কি? x এর মুখটা খুলে দেওয়া মানে দুইটা m আছে। তাহলে ওই দুইটা m এর জন্য কতভাবে বিন্যাস করা যায়? ফ্যাক্টরিয়াল 2। আর দুইটা m দেখতে একই রকম, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আবার ভাগ। আর থ্যাংক ইউ ভাইয়া সবাই সাথে থাকার জন্য আর বুঝতেছেন। আর আরেকজন যেটা বলছিল সেটা হইতেছে যে খালিদ হাসান তুহিন, সেটা হচ্ছে অনলি 8 ফ্যাক্টরিয়াল দিলেই তো হয়। আচ্ছা, অনলি 8 ফ্যাক্টরিয়াল দিলে তোমার অ্যানসার তো হয়ে যাবে, কিন্তু স্যারে বুঝবে যে তুমি আসলে এই অংশটা বুঝো নাই বা এই অংশটা করো নাই। সো তোমাকে স্যারের জন্য তোমাকে একটু কষ্ট করে এই অংশটা দেখাই দিতে হবে, ঠিক আছে? এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা বুঝছি সেটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্টে জানান। যদি প্রবলেম না থাকে তাহলে 5.7, 8, 9 এই তিনটা প্রবলেম খুবই মজার এবং তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবলেমগুলো তোমার পরীক্ষায় প্রায়ই আসে। 5.7, 8, 9 এই তিনটা প্রবলেম আমরা এখন করব। মাঝখানে আমি একটু জানতে চাই তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। ভাইয়া সাউন্ড আবার চলে গেছে।
নাবিলা তাবাসসুম বলতেছে ক্লাস কতক্ষণ চলবে? ক্লাস আমরা চেষ্টা করব যে আনলিমিটেড টাইম চালানোর জন্য। এখন তোমাদের যদি সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো ক্লাস ছোট করে ফেলবো, আর যদি তোমার কাছে মনে হয় যে না ক্লাস করে তোমার উপকার হচ্ছে তাহলে ক্লাসটা আমার মনে হয় করে ফেললে ভালো হবে। আর যেহেতু আমি অনেকদিন পরে আমার লাইভে আসছি, গত রবিবার আসার পরে শুক্রবার আজকে, তো মাঝখানে অনেকদিন রেস্ট ছিলাম, চেষ্টা করব যে আজকে বাকিটা শেষ করে দেওয়ার জন্য। টাইপটা কাটা পড়ছে, কোন টাইপটা একটু জাস্ট জুম ইন করে যদি আবার ঠিক করা যায়। আমি বলতেছে যে সাউন্ড প্রবলেম, ওকে সাউন্ড প্রবলেম চেক করি একটু সাউন্ড প্রবলেমটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো যদি সবকিছু ঠিক থাকে, হ্যাঁ আমাকে রিদিতা বলতেছে কোনো প্রবলেম নাই, আর ক্রিশ বলতেছে বুঝতেছে, থ্যাংক ইউ। সাউন্ডের বড় সমস্যা আসলে, আমি জানি না মাঝে মাঝে কি কারণে এরকম সমস্যা হচ্ছে। ওকে, তোমরা যারা সাউন্ডের সমস্যা বলতেছো তারা একটু হেডফোন ইউজ করতে পারো, ইয়ারফোন ইউজ করো। সো আমরা এখন দেরি না করে 5.7 চলে যাই। হ্যাঁ, সর্বনিম্ন ক্রম পরিবর্তন না করে, তো ক্রম পরিবর্তন না করে যদি বলে তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি জানি না লাইভ ক্লাসে এরকম কেউ আছেন কিনা যে কিনা বিয়ে করছেন, এরকম কেউ আছেন যে লাইভ ক্লাসে আজকে লাইভ ক্লাস করতেছেন কিন্তু বিয়ে করছেন? যদি বিয়ে করে থাকেন তাহলে একটু হাত তুলে থাকেন, মানে আমি সরি আমি হাত তুলতেছি না, আপনার মধ্যে যদি কেউ থাকে বিয়ে করে থাকেন তাহলে একটু কমেন্টে জানান জি ভাই একজন আছেন যে বিয়ে টি করছেন, এরকম কেউ আছেন কিনা। এরকম কেউ আছে যে বিয়ে শাদী করছেন, তাহলে আমার এই প্রবলেমটা বোঝাতে এখন সুবিধা হবে। ক্রম পরিবর্তন না করে জিনিসটা আসলে কি বলছে। সো এটা হচ্ছে বিয়ে বাড়ি প্রবলেম। সো এটার পাশে আমি লিখে রাখতেছি বিয়ে বাড়ি প্রবলেম। সো প্রত্যেকটা গল্পের পিছনে এক একটা স্টোরি আছে, আর আমি যখন ক্লাস নেই তখন আমি চেষ্টা করি তোমাকে সেই স্টোরিটা তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য, কারণ ওই স্টোরিটা তুমি তোমার দিন শেষে যখন 1-1.5 বছর পরে, যারা ফার্স্ট ইয়ারে আছো 1 বছর পরে যখন এইচএসসি পরীক্ষা দিবা, তখন ওই এইচএসসি পরীক্ষার সময় অনেকগুলো প্রবলেম একসাথে মনে থাকবে না। বাট তুমি যদি স্টোরি দিয়ে মনে রাখো আর বিন্যাসের বেসিক জিনিসটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে তোমার এবার যত বিন্যাসই ঘুরিয়ে ঘুরিয়ে আসুক না কেন তুমি পারবা আশা রাখি। সো এখানে কেউ আসো যে বিয়ে শাদী করছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলফিস আরিন ঐশী ঠিক বলছে। আনাসুল্লাহ সাদি, আপনি তাহলে বিয়ে শাদী করছেন, হাত তুলছেন, ধন্যবাদ ভাইয়া, বিয়ে মোবারক। আর হৃদয় ভাইয়া, আমি 4টা গ্রুপে শেয়ার দিছি, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আর ঐশী বলছে যে ভাই আপনি বলছিলেন রাম ভাই করছে নাকি, আসলে সেটা নিয়ে ভাইয়া বিয়ে করছে রাম ভাইয়া। হ্যাঁ রাম ভাইয়া সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে। ঠিক আছে, তারপরে হয়তো অনেকেই করছে। সানি ভাইয়ের কথাও হ্যাঁ বলা হয়েছিল, সানি ভাইও আজকে লাইভে আছে কিনা আমি জানি না, সানি ভাইয়া হয়তো এই কাজটা শুভ কাজটা করতে দেরি করে নাই, সেটা হচ্ছে। তো যারা বিয়ে বাড়ির প্রবলেমটা এখন বুঝতে চান, যারা বিয়ে করছেন তাদের আসলে এই এক্সপেরিয়েন্সটা আছে। সো আমরা এই প্রবলেমটা বিয়ে বাড়ির একটা প্রবলেম দিয়ে বুঝবো, ঠিক আছে? তো এরকম একটা প্রবলেম 5.7 যে প্রবলেমটা, সেটা বলছে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে। ক্রম পরিবর্তন না করে এই কথাটার মানেটা আসলে কি বুঝে? সো ক্রম পরিবর্তন না করে এই জিনিসটার মানেটা হচ্ছে, চলো এটা আমরা বুঝাই। সো যদি আমাকে বলে যে ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে, এই কথাটার মানেটা হচ্ছে এরকম, মানে হচ্ছে বড় ভাই সবসময় আগে থাকবে, বড় ভাইয়ের পরে কে যায় বলতো? মেজো ভাই। আর যদি কোনো ভাই না থাকে, একদম ছোট ভাই যদি থাকে তাহলে ছোট ভাই যায়। তার মানে বড় ভাই আগে ঢুকবে বিয়ের গেট দিয়ে, তারপর কে আসবে? মেজো ভাই, তারপর কে আসবে? ছোট ভাই। মানে যারা হচ্ছে জামাই জামাই এরকম কেউ আছে অবশ্যই আজকে লাইভে দেখতেছেন। সো সেই ক্ষেত্রে আমি জানি যারা হচ্ছে ওই জামাই আদর পান, তো বিয়ে যখন করতে যায় তখন দেখবেন জামাই আগে ঢুকে, গেট ধরে, ওই শালীরা গেট ধরে, তো তারপর জামাই আগে ঢুকে, তারপর জামাইয়ের সাথে সাথে জামাইয়ের যে মেজো ভাই ছোট ভাই তারা হচ্ছে ঢুকে, ঠিক আছে? এখন যদি এরকম হয় কোনো কারণে বড় ভাই পরে মেজো ভাই ঢুকছে, কিন্তু ছোট ভাই ধরো একটু জরুরি কাজে হঠাৎ করে একটা ফোন আসছে বা কোনো একটা কাজে কোনো একটা চিপাচাপাই চলে গেছে, তখন মাঝখানে কি অন্যান্য বরযাত্রীরা কি থেমে থাকে? অন্যান্য বরযাত্রীরা তো থেমে থাকে না, তখন মাঝখানে মনে করো অন্যান্য বরযাত্রীরা ঢুকে গেল, এরপরে অনেকক্ষণ পরে ছোট ভাই চিপাচাপার কাজ সাইরা সেটা, এরপরে ছোট ভাই আসলো মনে করো, তাহলে সেই ক্ষেত্রে ছোট ভাই পরে এসে অ্যাটেন্ড করছে কিন্তু এর আগে বড় ভাই মেজো ভাই ঢুকে গেছে, তাহলে কোনো সমস্যা নেই, মাঝখানে যে কেউ ঢুকে যেতে পারে। কিন্তু যদি এরকম হয় যে বিগ ব্রাদার যে বি আছে, বড় ভাই বিগ ব্রাদার, আচ্ছা আমি বড় দিয়ে দেখি, তো বড় ভাইয়ের পরে
কয়েকজন মানুষ ঢুকে গেছে, মনে করো কয়েকজন মানুষ ঢুকে গেছে, এরপরে মনে করো ছোট ভাই এসে পড়ছে, তারপরে ছোট ভাইয়ের পরে এরপরে কি হয়েছে, আরো কয়েকজন মানুষ ঢুকে গেছে, এরপরে কি আসছে, মেজ ভাই আসছে। এবার খেয়াল করো তো বড় ভাইয়ের পরে এখন কে হয়ে গেছে, ওই মানুষ মাঝখানে ঢুকছে ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট বড় ভাইয়ের পরে এখানে কে ঢুকে গেছে, ছোট ভাই, ছোট ভাইয়ের পরে কে আসছে, মেজ ভাই। তাহলে সেই ক্ষেত্রে এই ক্রমটা ঠিক হয় না, তাহলে এখানে ক্রম পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা যদি এরকম একটা প্রবলেম ধরি, তাহলে আমরা যে কাজটা করব, ক্রম পরিবর্তন না করে যদি বলে, তাহলে বড় ভাইকে আমরা কি করব, বড় ভাইকে, মেজ ভাইকে আর ছোট ভাইকে, অর্থাৎ যেই ভাইগুলোর ক্রম পরিবর্তন করব না সেই ভাইগুলোকে আমরা বোরকা পড়ায় দেব। কি পড়ায় দেব, বোরকা পড়ায় দেব। তাহলে বিয়ে বাড়ি প্রবলেমের সাথে আমরা একটু লিখে রাখবো বোরকা প্রবলেম। ইন্টারেস্টিং না? সো এই প্রবলেমটার নাম হবে বোরকা প্রবলেম। সো বিয়ে বাড়ির প্রবলেমের সাথে সাথে আমরা কি মনে করব, বোরকা প্রবলেম। আচ্ছা, ওই যে বিভিন্ন বাবা বোরকা হাউস বা মা বোরকা হাউস, আল্লাহর তার বোরকা হাউস বা মায়ের দোয়া বোরকা হাউস, এই টাইপের বোরকা হাউস গুলাতে তুমি যদি যাও, তুমি যখন বড় ভাই, মেজো ভাই আর ছোট ভাই, তাদের হাইট ধরে নিলাম একই রকম এবং তাদের গড়ন গাড়ন একই রকম, মানে মোটা চিকন এরকম কেউ না, সবাই দেখতে একই রকম। তাহলে তাদের তিনজনকে যদি তিনটা বোরকা পরায় দাও, কালো কালারের যে বোরকা গুলো আছে, হেলানো হেলানো যে লুজ লুজ বোরকা, তো এরকম যদি বোরকা পরায় দাও, তাহলে তিনজনকে দেখতে কি রকম মনে হবে, একই রকম মনে হবে, ঠিক কিনা বলো? তাহলে বড় ভাইকে একটা বোরকা পরায় দিলাম, সেই বোরকাটার নাম দিয়ে দিলাম মনে করো XYZ, একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, চাও Z একটা নাম দিয়ে দিলাম। মেজো ভাইয়ের একটা বোরকা পরায় দিলাম, সেটার নামও দিয়ে দিলাম কি, Z। আর ছোট ভাইয়ের একটা বোরকা পরায় দিয়ে দিলাম, সেটার নামও দিয়ে দিলাম কি, Z। তাহলে এই তিনটা দেখতে এখন কি রকম, একই রকম, এই তিনটা দেখতে এখন একই রকম। এইবার এই তিনটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু দেখতে একই রকম না, কিন্তু এই তিনটা এখন কি হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। তাহলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে স্বরবর্ণগুলির যেহেতু ক্রম পরিবর্তন না করে বলছে 5.7, এই প্রবলেমটাকে আমরা কিভাবে করব? তাহলে এটা সলিউশনটা হবে এরকম, যেহেতু ম্যাথমেটিক্স এর মধ্যে কে কে স্বরবর্ণ আছে, তোমরা একটু আগে বলছিলা এ ই এ আই, এগুলো হচ্ছে আবার স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ আর কারা কারা আছে বলো তো, এম এম টি টি এইচ আই সি এস। সো এবার টোটাল আমার এখানে 11টা বর্ণ হইছে, একটু চেক করি, 2 4 6 8, সরি আমার এখানে আই দুইবার লিখে ফেলছি, এই কারণে আমরা মাঝে মাঝে এভাবে চেক করব, চেক করে দেখব যে আমার টোটাল বর্ণ 11টা হইছে কিনা, মানে টোটাল বর্ণ এখানে মিলছে কিনা। এবার ঠিক আছে, 2 4 6 7 আর এখানে 4টা। সো এবার স্বরবর্ণ কোন ক্রম পরিবর্তন না করে বলছে, তারপরে স্বরবর্ণগুলোকে কি পড়ায় দিব, বোরকা পড়ায় দিব। যাদের ক্রম পরিবর্তন না করে বলবে তাদেরকে কি করব, বোরকা পড়ায় দিব। তাহলে বোরকা আমরা পড়ায় দিই স্বরবর্ণগুলোকে, তাহলে স্বরবর্ণগুলো আর সবগুলো দেখতে কি রকম লাগবে, একই রকম লাগবে। তাহলে এগুলোকে বোরকা পড়ায় দিলে Z, ই রেও বোরকা পড়ায় দিলাম Z, এই এটারে বোরকা পড়ায় দিলাম Z, আইটারে বোরকা পড়ায় দিলাম Z। বুঝছি নাকি বুঝি না? সো এই বোরকা পড়ানোর পরে বাকি আর কি কি থাকতেছে বলো তো, m থাকতেছে, m থাকতেছে, t থাকতেছে, t থাকতেছে, h থাকতেছে, c থাকতেছে, s থাকতেছে। এইবার টোটাল কয়টা বর্ণ আছে, এইবার আমরা একটু চেক করি টোটাল কয়টা বর্ণ আছে, 11টা বর্ণ আছে, ঠিক? এখানে টোটাল কয়টা বর্ণ আছে, 11টা বর্ণ আছে। তাহলে 11টা বর্ণকে কত ভাবে বিন্যাস করা যায়, ফ্যাক্টরিয়াল 11। ফ্যাক্টরিয়াল 11 বের করার পরে এইবার একই রকম দেখতে কতগুলো আছে, একই রকম দেখতে আছে ভাইয়া z কয়টা, 4টা। তাহলে 4টা z এর জন্য ফ্যাক্টরিয়াল 4 দিয়ে ভাগ। তারপর m কয়টা আছে, 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। t কয়টা, 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আর কি কোনো একই রকম দেখতে আছে না, তাহলে এটাই আছে। এটাই হচ্ছে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, যেটা হচ্ছে বিয়ে বাড়ি প্রবলেম, অর্থাৎ এটাকে বলে বোরকা প্রবলেম। ক্রম পরিবর্তন না করে মানে কি, বড় ভাইয়ের পরে মেজো ভাই, মেজো ভাইয়ের পরে ছোট ভাই, বড় ভাইয়ের মাঝখানে আরো একটা ভাই ঢুকে গেল, আরো ভাই মানে আরো একটা মেহমান ঢুকে গেল, তাতে কোনো সমস্যা নাই। বাট যখনই এরপরের ভাই ঢুকবে সেই ভাইটা যেন অবশ্যই মেজো ভাই হয়, মেজো ভাইয়ের পরে আরো কয়েকজন ভাই ঢুকে গেল, তাতে কোনো সমস্যা নাই, এরপরে যেন আবার ছোট ভাই ঢুকে, ঠিক আছে? সো এরকম একটা প্রবলেম আমরা যদি বাস্তবে নেই তাহলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা আমি এটা বুঝিয়ে দিয়েছি, কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা ভাইয়া একটু আমাকে কমেন্ট করে জানাও। তানিশা মিম ভাইয়া আবার একটু বোঝান না বোরকা প্রবলেমটা, শিওর কোনো সমস্যা নাই। আনাসুল্লাহ সাদি বলতেছে ভাইরা বোরকা পরে না, বোনেরা পরে। হ্যাঁ, কোন কোন মুভিতে দেখবা যে ভাইরা বোরকা পরে, যেই দিন আসতেছে, আমি জানি না আসলে কোন দিন আসতেছে। আচ্ছা, সো মিস্টার জাহান উষা বলতেছে ভাইয়া কি এভাবে ঢুকছিলেন? না, আমি এভাবে ঢুকি নাই। আমি মারিয়া বর্ষা। আচ্ছা, তারপর জামিলুর রহমান সহ আরো অনেক যারা আছেন, তাবিয়া সুলতানা তনিমা, নাম্বার প্রবলেম দেখেন যদি সময় থাকে। থ্যাংক ইউ, অবশ্যই। ধ্রুব জ্যোতি, বাশির আহমেদ,
শুভ চাকমা সহ আরো অনেকেই দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। মেজাবিন মাহি, তাশরিফুল্লাহ, আচ্ছা ঠিক আছে, রায়ান, ফৌজিয়া সুলতানা সহ আরো অনেকেই এখানে আছেন। আচ্ছা, যেহেতু একজন বুঝে নাই, রুবায়েত খান ধ্রুব, অনেক অনেক ধন্যবাদ, অনেকদিন পর, আশা রাখি ভালো আছো। হ্যাঁ, সো যারা বুঝেন নাই তাদেরকে বোর্ডের প্রবলেমটা আবার একটু বুঝাইতেছি। এবার আমি অন্য আরেকটা নিয়ে বুঝাই, ঠিক আছে? সো অন্য আরেকটা কিরকম, অন্য আরেকটা শব্দ আমরা ধরি, সেই শব্দটা আমরা এখানে ধরি। মনে করো এরকম একটা শব্দ দেয়া আছে, একটা শব্দ ধরো ডিয়ার, ডিয়ার, ঠিক আছে? সো ডিয়ার শব্দটার মধ্যে যে স্বরবর্ণগুলো আছে, স্বরবর্ণগুলো কারা? ই আর এ, মানে ভয়েল। সো স্বরবর্ণগুলো তারা তাদের ক্রম পরিবর্তন করবে না। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি? আমি কি বলছিলাম, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে কি ধরে নেবা? একই রকম ধরে নেবা, মানে তাদেরকে বোরকা পড়াই দেবা। তাহলে ই কে একটা বোরকা পড়াই দিলে কি হবে? জেড। এ কে একটা বোরকা পড়াই দিলে কি হবে? জেড। আর ডি তো ডি এর মতো আছে, আর আর এর মতো আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই ডি জেড জেড আর এই চারটাকে কতভাবে বিন্যাস করা যায় আমরা খুব সিম্পলি জানি। এখানে কয়জন মানুষ আছে? চারজন, তার মানে ফ্যাক্টরিয়াল 4। আর জেড কয়টা আছে? দুইটা আছে, তাহলে ওই দুইটা একই রকম, তার মানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তার মানে এটাই হবে आंसर। তার মানে 24, ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 24 আর ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, তার মানে आंसर হচ্ছে 12। সো এটা হচ্ছে आंसर। এখন তুমি প্রশ্ন করতে পারো ডিয়ার শব্দটাকে কিভাবে 12 ভাবে বিন্যাস করা যায়, সেটা আমি একটু চাই দেখাতে পারি। আচ্ছা, এই অংশটা আমি একটু তাহলে মুছে ফেলি। তা এই অংশটা যদি মুছে ফেলি তাহলে আমি ডিয়ারটা একটু দেখাই। তাহলে দেখো ডিয়ারটাকে আমরা কিভাবে 12 ভাবে বিন্যাস করতে পারি। তো তুমি যে কাজটা করবা, যেহেতু তুমি ই আর এ কে মানে স্বরবর্ণগুলোকে একই রকমের বর্ণ ধরে নিছো, মানে জেড আর জেড ধরে নিছো, চলো আমরা এই বিন্যাসগুলো করি। মনে করো একটা বিন্যাস হতে পারে এরকম ডি জেড আর জেড, এরকম একটা বিন্যাস হতে পারে না? এরকম আরেকটা বিন্যাস হতে পারে ডি জেড আর ডি জেড জেড আর, এরকম আরেকটা বিন্যাস হতে পারে ধরো ডি আর জেড জেড, এরকম অসংখ্য বিন্যাস হতে পারে। মনে করো জেড ডি আর জেড, এরকম অসংখ্য বিন্যাস হতে পারে না? এরকম অনেকগুলো বিন্যাস হতে পারে, মানে মোট 24টা বিন্যাস হবে। 24টা বিন্যাস থেকে আবার 2 দিয়ে ভাগ করলে মোট 12টা বিন্যাস হবে। সো এরকম বিন্যাসগুলোর মধ্যে যে জেড গুলো আছে, সেই জেড গুলোর মধ্যে প্রথমে বড় ভাইটাকে, এখানে বলতো প্রথমে সিরিয়ালে কি আছে? ই আছে, তাহলে ইটা হচ্ছে আবার কি? বড় ভাই। আর এরপরে এখানে দুইটা ভাই আছে, তার মানে ছোট ভাই এখানে কি আছে? এ আছে, তাহলে এটা হচ্ছে কি? আবার ছোট ভাই। তাহলে বড় ভাইয়ের পরে এখানে ছোট ভাই কে আছে? এ আছে। তাহলে এইবার আমি যখন জেডটাকে রিপ্লেস করব, এবার আমি ম্যানুয়ালি হাত দিয়ে ধরে ধরে যে জেডটাকে আমি রিপ্লেস করব, এই জেডটাকে আমি রিপ্লেস করে দিলাম, আর এই জেডের জায়গায় বড় ভাই লাগিয়ে দেব। বড় ভাই এখানে কে ছিল? ই ছিল, তাহলে এখানে ই এখানে বসিয়ে দিয়ে দেব। পরে আরেকটা জেড আছে না, ওই জেডটাকে উঠিয়ে দিয়ে দিলাম, আর ছোট ভাই দিয়ে দেব। ছোট ভাই এখানে কে আছে? এ আছে। সো দিস ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। ওকে, সো এরপরে ক্ষেত্রে আমরা কিভাবে করব? ওই যে জেডগুলোকে উঠিয়ে দিব, জেডগুলোকে উঠায় সেটা বড় ভাই কে ছিল? ই ছিল, আর ছোট ভাই কে ছিল? এ ছিল। দেখো এখন বড় ভাই আর ছোট ভাইয়ের ক্রম চেঞ্জ হইতেছে না। এবার এখানে খেয়াল করো, এই যে প্রথম জেডটাকে ই দিয়ে দিব, আর পরের জেডটাকে কি দিয়ে দিব? এ দিয়ে দিব। এই যে প্রথম জেডটাকে ই দিয়ে দিব, পরের জেডটাকে এ দিয়ে দিব। এবার দেখো তো এরারে সাজানো হয়েছে ডিআর কে, কিন্তু বড় ভাই প্রথমে আছে, এখন মাঝখানে কয়েকজন অন্যান্য মানুষ ঢুকে গেছে, তাতে কোনো সমস্যা নেই, পরে ছোট ভাই ঠিকই ঢুকছে। তার মানে বড় ভাই আর ছোট ভাইয়ের ক্রম পরিবর্তন হয় নাই। আশা রাখি 5.7 প্রবলেমটা বুঝতে পারছো। সো যদি বুঝে থাকো কমেন্টে জানাও। নেক্সট আমরা 5.8 এ চলে যাব। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে যদি বলে তাহলে আমরা কিভাবে করব? আপনাদের কাছে যদি মনে হয় যে আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি আজকে এখানে শেষ করে দিব। আর যারা বুঝতেছেন তারা একটু আমাকে কমেন্টে জানেন। মাহমুদ আসিফ, ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। রোশনি বিনতে আমিন, ও ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছে, অনেকদিন পর। ধন্যবাদ সাথে থাকার জন্য। মেজাবিন মাহি, না ভাইয়া বলছি, ধন্যবাদ। রুবায়েত খান, তানজিনা নিগার সহ আরো অনেকেই। ওকে, রায়ান, আমিন মারিয়া বর্ষা, শারমিন সরকার জান্নাত, তানিশা মিম, আব্দুল্লাহ মাহমুদ, তাশরিফুল্লাহ, সাদি, ফৌজিয়া সুলতানা, জামিনুর রহমান, তাশরিফুল্লাহ, সাদিয়া মিতু, ইসরাত জানুষা, সোমায়া জান্নাত নায়ু। বুঝতেছি ভাইয়া, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং বোঝার জন্য। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাকে বলবেন, ঠিক আছে? এবার আমরা নেক্সট গল্পে তাহলে চলে যাই। তো এবার 5.8 কি বলছে আপনারা একটু পড়েন, কি বলছে। আমি জাস্ট একটু পানি খেয়ে নিতেছি। ওকে, সো 5.8 যেটা বলতেছে সেটা হচ্ছে স্বরবর্ণগুলি।
স্থান পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে এই গল্পটার সাথে যে গল্পটা রিলেট আছে সেটা হচ্ছে সুপার গ্লু প্রবলেম। সুপার গ্লু। সো এই স্টোরিটা কিরকম, স্থান পরিবর্তন না করে যদি বলে তাহলে সুপার গ্লু প্রবলেম, সুপার গ্লু প্রবলেমটা কিরকম হয়, ধরো আমি যদি তোমাকে এরকম বলি এ বি সি ডি চারটা বর্ণ আছে, এ বি সি ডি চারটা বর্ণ আছে, এর মধ্যে এই জায়গায় এ কোনোভাবে সে তার জায়গা পরিবর্তন করবে না, তার মানে এ কে এখানে লকডাউন হয়ে রয়েছে, তার মানে এ কে এখানে আমি সুপার গ্লু দিয়ে আটকে রাখছি, তাহলে এ বাদে আর বাকি কয়টা বর্ণ আছে, তিনটা বর্ণ বি সি ডি, এই তিনটা বর্ণকে কত ভাবে বিন্যাস করা যায়, তিনটা বর্ণের জন্য চেয়ার আছে কয়টা, তিনটা, তার মানে অ্যানসার কত 3b3 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3, আর এখানে কোনো রিপিট আছে, রাইট, কোনো রিপিট নেই, তার মানে অ্যানসার কত ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 6। এটা বাস্তবে যদি তোমরা একটু দেখো তাহলে ক্লিয়ার হবে, যেরকম মনে করো এ বি সি ডি এই জায়গায় এ তার স্থান পরিবর্তন করবে না, তাহলে আর কত ভাবে করা যায়, এ তার জায়গায় থেকে বি সি ডি, এটা একটা উপায়, আরেকটা উপায় হতে পারে এ কে ফিক্স রেখে বি কে এখানে রাখলাম ডি সি 3 নাম্বার, এ কে ফিক্স রেখে ডি কে এখানে রেখে সি বি 4 নম্বর, এ ডি বি সি 5 নম্বর, এ সি বি ডি, আর 6 নম্বর হচ্ছে এ সি ডি বি। দেখো এ কে ফিক্স রেখে বলছিল না, তাহলে এ কে আমি প্রথম জায়গায় ফিক্স রাখছি, এই যে দেখো প্রথম জায়গায় ফিক্স রাখছি, তার মানে এ এর জায়গাটা কোনভাবে নড়ে নাই, তার মানে এ কে আমরা কি বিন্যাস করছি, করি নাই, এ জাস্ট এর জায়গায় বসে রয়েছে, আর বাকি তিনটা বর্ণকে বিন্যাস করছি। দেখো বি একবার 2 নম্বর জায়গায় ছিল, একবার কোথায় চলে গেছে 4 নম্বর জায়গায় চলে গেছে, একবার 3 নম্বর জায়গায় গেছে, তার মানে বি এর জায়গা বারবার অদল বদল হয়েছে, সি এর জায়গা অদল বদল হয়েছে, ডি এর জায়গা অদল বদল হয়েছে, কিন্তু এ এর জায়গায় কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে এ যেহেতু চেঞ্জ হয় নাই তাহলে এ কে আমরা কি করি নাই, বিন্যাস করি নাই। যখন এরকম বলবে স্থান পরিবর্তন না করে কি বলবে, কথা বলে কথা কি কোনো লাভ আছে, শেষ তো শেষ, সব শেষ। আমি তোমাদের রেসপন্স কিছু পাইতেছি না, কমেন্ট কিছু পাইতেছি না। ও ফেভিকল লিখতেছো না, মানে তুমি কি ফেভিকল দিয়ে কাজ করো, সুপার গ্লু আঠাটা মানে তোমার পছন্দ হয় না নাকি? আচ্ছা ঠিক আছে। সো 5.8 বলতেছে স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করলে আমরা যে কাজটা করব, ওই যারা স্থান পরিবর্তন করবে না তাদেরকে আমরা ওই জায়গাটার মধ্যে ফিক্স রাখবো, তার মানে ওদেরকে বিন্যাস করব না, ওদেরকে আমরা বাদ দিয়ে দিব, ওদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই বাকি যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলোকে নিয়ে আমরা বিন্যাস করব। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা মুছে ফেলি, তাহলে ম্যাথমেটিক্স এর মধ্যে স্বরবর্ণ কয়টা যেন ছিল, 4টা বর্ণ ছিল, এই 4টা বর্ণকে আমরা এখানে লকডাউন করে রাখতেছি। দেখো এ কে এখানে লকডাউন, ই কে এখানে লকডাউন, এ কে এখানে লকডাউন, আই কে এখানে লকডাউন। আর কয়টা বর্ণ আছে আমরা একটু লিখে ফেলি, তাহলে আর কয়টা বর্ণ আছে, এম টি এইচ এম টি সি এস। দেখো 7টা বর্ণ হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ হয়েছে। তাহলে 7টা বর্ণকে কত ভাবে বিন্যাস করা যায়, ফ্যাক্টরিয়াল 7। তারপরে আবার তোমরা বলবা হ্যাঁ ফ্যাক্টরিয়াল 7 তো ঠিক আছে, কিন্তু এই যে m আবার কয়টা আছে, দুইটা m আছে, তাহলে দুইটা m এর জন্য কি করব, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার t কয়টা আছে, দুইটা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আবার ভাগ। মানে आंसर কত, এটি आंसर ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। ওকে, সো এখানে কি করছে আমি আবার বলি, যাদের স্থান পরিবর্তন করব না তাদেরকে কি করে দেব, লকডাউন করে দেব, অর্থাৎ তাদের চিন্তা আমরা বাদ দিয়ে দেব, তাদের চিন্তা বাদ দেওয়ার পরে বাকি যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলোকে নিয়ে সিম্পলি আমরা বিন্যাস করব। ওকে, সো বাকি বর্ণগুলোকে নিয়ে আমরা বিন্যাস করব, যা आंसर আসে সেটা আমরা দিয়ে দিছি। ওকে, নাবিলা তাবাসসুম, উই আর স্ক্রিনিং, সামিউল আলম, ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। নাদিয়া সূচি, অ্যাসাইনমেন্ট কিভাবে দেখবো, অ্যাসাইনমেন্ট আপনারা জমা রাখবেন, যখন শুরু হবে ক্লাস তখন আমরা দেখব। আর ঠিক আছে, আর বাকিরা কোনো রেসপন্স করতেছেন না, আমার খুব কষ্ট লাগতেছে, আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না সেটা আপনারা জানাচ্ছেন না, যদি না জানান তাহলে আমি কিভাবে ক্লাস কন্টিনিউ করব, আপনারা যদি না বুঝছেন, যদি না বুঝে থাকেন প্লিজ আপনারা কন্টিনিউ করার আগে, অন্য একটা প্রবলেম কন্টিনিউ করার আগে আপনারা প্লিজ কমেন্টে একটু জানান। সাউন্ড অনেক কমে গেছে, আমি জানি না সাউন্ডটা এখন ঠিক আছে, আর বাকিরা জানি না। আচ্ছা, তারপর যদি সাউন্ড কম থাকে তাহলে একটু ইয়ারফোন লাগিয়ে চেষ্টা করে ইয়ারফোনটা কানে দাও। আর লাস্ট প্রবলেম, লাস্ট আর কয়টা প্রবলেম আছে এখানে, যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে 5.9 প্রবলেমটা। সেই প্রবলেমটা কি বলছে, বলছে যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এই প্রবলেমটা যখন আমরা করি তখন সেই প্রবলেমটার আমাদের নাম হয়ে যাবে, আমি এটা একটু মুছে ফেললাম, 5.8 সুপার গ্লু প্রবলেমটা মুছে ফেললাম, 5.9 প্রবলেমটা আমরা লিখতেছি। 5.9 প্রবলেমটা যেটা হবে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, গত ক্লাসে তনিমা নামে একজন সেকেন্ড ইয়ারের আপু, সে আমাকে বলছিল আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এই টাইপের প্রবলেমগুলো একটু প্যাচ লাগে, তো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কুত্তা প্রবলেম। সো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে যদি বলে তাহলে আমরা কি করব, কুত্তা প্রবলেম। আচ্ছা, কুত্তা প্রবলেম মানে কি, মানে এটা এরকম যে ধরো কুকুররা আসলে কিভাবে মানুষ ছিলেন,
অনেক দূরের থেকে তুমি যদি থাকো, তোমাকে যদি নাও দেখে, তাও ঘ্রাণ শুকে তোমাকে চিনে ফেলবে। সো প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি কি আছে, ঘ্রাণ আছে। আমি ধরে নিলাম পুরুষ মানুষদের একরকম ঘ্রাণ আছে, তারা ফগ বা এক্সি এগুলো ইউজ করে, আর নারীরা হচ্ছে কিছু পারফিউম সাচ লাইক সেন্টর বা এই টাইপের, আমি জানি না কি তোমরা ইউজ করো, সো ওই টাইপের হচ্ছে ফ্রেগনেন্স ইউজ করবো আর কি। সো নারীদের হচ্ছে এক ধরনের ফ্রেগনেন্স আছে, পুরুষদের হচ্ছে আরেক ধরনের ফ্রেগনেন্স আছে। সো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান কথাটার মানেটা হচ্ছে ধরো আমার এই পাশে একজন মানুষ আছে আর এই পাশে আরেকজন মানুষ আছে আর আমি এখানে আছি, ঠিক আছে। সো এখন আচ্ছা এই পাশে কারা আছে, আচ্ছা না ধরে নিলাম যাও এখানে ধরো একজন একটা পশু আছে, এখানে একটা পশু আছে, এখানে আরেকটা পশু আছে আর এখানে একটা মানুষ আছে। তো সেক্ষেত্রে এই পাশে সবসময় এই স্থানটা কার জন্য হবে, পশুর জন্য হবে। এই স্থানটা কার জন্য হবে, পশুর জন্য হবে। আর এই স্থানটা যে কোনো একটা মানুষের জন্য হবে। এখন এই মানুষটা আমি না থেকে অন্য যে কোনো একটা মানুষ আসতে পারে, তো ওই পশুর সাপেক্ষে এই জায়গায় সবসময় কি থাকবে, একটা মানুষ থাকবে। ওই যে ওর সাপেক্ষে এই জায়গায় সবসময় মানুষ থাকবে, আর আমার সাপেক্ষে বা এই মানুষের সাপেক্ষে এই জায়গায় সবসময় কি থাকবে, পশু থাকবে। এই সাপেক্ষে থাকা মানে এটা কি বোঝায়, আপেক্ষিক অবস্থান, ঠিক আছে। আপেক্ষিক শব্দের অর্থ হইছে আমার সাপেক্ষে তুমি বা আমার সাপেক্ষে অন্য কেউ, মানে সাপেক্ষে শব্দে, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথমেটিক্স শব্দটাকে কিভাবে করব, তাহলে ম্যাথমেটিক্স শব্দটা আমরা লিখে ফেলতেছি, ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স শব্দের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোথায় ভ্যালুগুলো আছে আর কোথায় কোথায় কনস্ট্যান্ট আছে। চলো, ভ্যালু আছে 2 নম্বরে আছে, 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে, 2 5 7 এ আছে, আর কোথায় আছে, 9 নম্বরে আছে। ওকে, সো আমরা হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে স্বরবর্ণ কোথায় আছে সেগুলোকে আমরা মার্ক করছি। তাহলে স্বরবর্ণগুলোর জায়গায় সবসময় কারা আসবে, স্বরবর্ণই আসবে। আর ব্যঞ্জনবর্ণগুলোর জায়গায় সবসময় ব্যঞ্জনবর্ণ আসবে, ঠিক আছে। তাহলে ব্যঞ্জনবর্ণ কোথায় কোথায় আছে, যে যে জায়গায় কোথায় আছে আমি আর লিখলাম না, যেহেতু স্বরবর্ণ একটা লিখে ফেলছি। তাহলে 2 5, তারপর এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 9। তার মানে 2 5 7 9 এই চারটা জায়গায় সবসময় কারা আসবে, স্বরবর্ণই আসবে। এছাড়া আর ব্যঞ্জনবর্ণ আসতে পারবে না। তাহলে স্বরবর্ণ কয়টা আছে টোটাল, 1 2 3 4। তাহলে চারটা স্বরবর্ণ আছে আর তাদের জন্য জায়গা আছে কয়টা, 2 5 7 9 চারটা জায়গা, 5 7 9 চারটা জায়গা আছে। তাহলে স্বরবর্ণগুলোকে কত ভাবে সাজানো যায়, চারটা স্বরবর্ণ থেকে চারটা স্বরবর্ণকে নিয়ে, তাহলে 4p 4। কিন্তু এই স্বরবর্ণের মধ্যে আবার কি আছে, দুইটা রিপিট আছে। এই যে a কয়বার আছে, দুইবার আছে। তাহলে a এর জন্য আবার দুইটা ফ্যাক্টরিয়াল, ওই যে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কি করব, ভাগ করে দেব, ঠিক আছে। আর ব্যঞ্জনবর্ণের জন্য আলাদাভাবে বিন্যাস করব। ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণ কয়টা আছে, 7টা ব্যঞ্জনবর্ণ আছে। তাহলে 7টা ব্যঞ্জনবর্ণের জন্য কয়টা চেয়ার থাকবে, 7টা চেয়ার থাকবে। ওই যে এই চেয়ারগুলো বাদ দিয়ে 2 5 7 9 এই চারটা চেয়ার বাদ দিয়ে বাকি যে 7টা চেয়ার আছে সেই 7টা চেয়ার হচ্ছে এখানে। আর বর্ণ আছে কয়টা, 7টা। তার মানে 7p7। এই 7p7 লেখার পরে এইখানে আর টোটাল কতগুলো একই রকম দেখতে m কয়টা আছে, দুইটা m দেখতে একই রকম, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার দুইটা t দেখতে কি একই রকম, তাহলে আরেকটা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আর কি একই রকম দেখতে আছে কিছু, আর নাই। এইবার তুমি আমার বলো মাঝখানে কি দিবা, গুণ দিবা নাকি যোগ দিবা, বিয়োগ দিবা, ভাগ দিবা। যেহেতু স্বরবর্ণগুলোকে বিন্যাস করব একই সাথে ব্যঞ্জনবর্ণগুলোকে বিন্যাস করব, তাহলে স্বরবর্ণগুলোকে বিন্যাস করা তুমি কি মানে বসে থাকবা না, স্বরবর্ণগুলোকে বিন্যাস করে একই সাথে ব্যঞ্জনবর্ণগুলোকে বিন্যাস করব, মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের বিন্যাস করব। তাহলে মাঝখানে কি হবে, গুণ হবে। তার মানে এটাই হবে অ্যানসার। অর্থাৎ আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করলে যে কাজটা করবা, স্বরবর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করবা, ব্যঞ্জনবর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করবা, মাঝখানে গুণ দিয়ে দিবা। বুঝতে পারছি ভাই? এটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। যদি না বুঝে থাকো তাহলে একটু কমেন্টে জানাও প্লিজ, আর যদি বুঝে থাকো তাহলে সেটা একটু কমেন্টে জানাও। সো যারা বুঝতেছেন অথবা যারা দেখতেছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করেন। হ্যাঁ, আলফি শাহিন ঐশী বলতেছে ক্রস হবে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছেন, তানজিরা নিগার ক্রস হবে। আর এছাড়া যদি না বুঝে থাকেন তাহলে একটু আমাকে আবার বলেন। আব্দুল্লাহ মাহমুদ বলতেছেন আবার একটু বলেন ভাইয়া, কোনো সমস্যা নাই। বাশির আহমেদ সে বুঝতে পারছে। তো আমাদেরকে যদি বলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বললে আমরা যে কাজটা করব, স্বরবর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করব, ব্যঞ্জনবর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করব। স্বরবর্ণ এখানে কয়টা আছে, 4টা আছে। কোন কোন জায়গায়, 2 5 7 9 এই চারটা জায়গার মধ্যে সবসময় কারা আসবে, স্বরবর্ণ আসবে, আর কেউ আসতে পারবে না। এটা কি বলা হয়, স্বরবর্ণের সাপেক্ষে ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান। তার মানে ব্যঞ্জনবর্ণের সাপেক্ষে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান।
তাহলে 2 5 7 9 এই চারটা জায়গার মধ্যে সর্বর্ণ সবসময় থাকবে। তাহলে চারটা জায়গার মধ্যে সর্বর্ণ কয়জন আছে? চারজন আছে। এই যে এ ই এ আই, তাহলে চারজন সর্বর্ণ আর চেয়ার আছে কয়টা? চারটা। তাহলে आंसर কত? 4p4। কিন্তু এই সর্বর্ণগুলোর মধ্যে আবার দুইটা শয়তান আছে। এ কয়টা আছে? দুইটা আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। সেম ভাবে আবার ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করব। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 7টা ব্যঞ্জন বর্ণ আছে। আর চেয়ার কয়টা থাকবে? 7টা থাকবে। তাহলে 7p7। আর ওই 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে m কয়বার আছে? দুইবার আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। ওই যে আমরা ছোটবেলায় করছিলাম। আর t কয়বার আছে? দুইবার আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আবার ভাগ। বুঝছেন নাকি বুঝছেন? সো আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে বললে আমরা খুব সিম্পলি যে কাজটা করব, স্বরবর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করব, ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদাভাবে বিন্যাস করব। ওকে ভাই, থ্যাংক ইউ। সো আমাদের মোটামুটি প্রবলেম প্রায় শেষের দিকে, আর বেশ কখন লাগবে না ক্লাস শেষ হয়ে যেতে। তো এইবার যেটা বলছে সেটা হচ্ছে 5.10, সেটা হচ্ছে i দ্বারা শুরু হয়। যদি i দ্বারা শুরু হয় তাহলে কিভাবে করব? সো 5.10 খুবই সিম্পল, i কে ফার্স্ট প্লেসে ফিক্স করে দেব। তাহলে আমার টোটাল কয়টা চেয়ার আছে, মানে কয়টা বর্ণ আছে, যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ নিয়ে আমরা কাজ করব। তাহলে টোটাল এখানে চেয়ার আছে কয়টা? 3 4 5 6 7 8 9 10 11, মানে টোটাল 11টা চেয়ার আছে। 11টা চেয়ারের শুরুটা কি দিয়ে হবে? i দ্বারা শুরু হবে। তাহলে ম্যাথমেটিক্স বর্ণের মধ্যে i কয়টা আছে বলো তো? একটা i আছে। সো প্রথমে i টাকে আমরা কি করে দেব? লকডাউন করে দেব। ওই যে i দ্বারা শুরু হয় যেহেতু বলছে, মানে i কোনোভাবে জায়গা থেকে নড়তে পারবে না। তাহলে i কে এখানে আমরা ফিক্স করে দিলাম। তাহলে i এর চিন্তা বাদ, i এর চিন্তা বাদ দিয়ে দিলে আর কয়টা বর্ণ থাকবে বলো? i যদি চলে যায় তাহলে আর কয়টা বর্ণ থাকবে? 10টা বর্ণ থাকবে। তাহলে आंसर কি হবে? ফ্যাক্টরিয়াল 10। কিন্তু ওই 10টা বর্ণের মধ্যে আবার রিপিট m কয়টা থাকবে? দুইটা m থাকবে। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। আবার a কয়টা থাকবে? ফ্যাক্টরিয়াল 2। t কয়টা থাকবে? ফ্যাক্টরিয়াল 2। आंसर শেষ। বুঝছো নাকি বুঝো না? ম্যাথমেটিক্স শব্দের মধ্যে বলছে i দ্বারা শুরু হয়। যদি i দ্বারা শুরু হয়, i টাকে আমরা কি করব? প্রথম স্থানে, যেহেতু বলছে i দ্বারা শুরু হয়, মানে i কে প্রথম স্থানে কি করব? ফিক্স করে দেব। তাহলে i কে প্রথম স্থানে ফিক্স করলে আর বাকি কয়টা চেয়ার থাকবে? 10টা চেয়ার থাকবে। আর বর্ণ কয়টা থাকবে? i যেহেতু চলে গেছে, তাহলে বর্ণ কয়টা থাকবে? 10টা বর্ণ থাকবে। তাহলে 10টা বর্ণ থেকে 10টা বর্ণকে বিন্যাস করতে পারি ফ্যাক্টরিয়াল 10 উপায়ে। কিন্তু ওইটার মধ্যে m কয়টা আছে? দুইটা m আছে। a কয়টা আছে? দুইটা a আছে। t কয়টা আছে? দুইটা t আছে। সো ওই ফ্যাক্টরিয়াল 2 টা দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছি। বুঝছো ভাই? আশা রাখি বুঝতে পারছেন। প্লিজ আমাকে একটু বলেন, আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন কোন জায়গা বুঝেন নাই। সো আমাদের 5.10 প্রবলেমটা শেষ। এবার 5.11 প্রবলেমটা আমরা একটু সময় পড়ি। 5.11 এর মধ্যে কি বলছে? সো 5.11 প্রবলেমটা একটু সময় পড়েন। সো 5.11 এর মধ্যে বলছে গণিতের 5খানা, ফিজিক্সের 3খানা ও কেমিস্ট্রির 2খানা পুস্তককে একটি তাকে কতভাবে সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে গণিতের 5টা বই আছে, হ্যাঁ, তাহলে গণিতের 5টা বই, মনে করো একটা হচ্ছে ফিজিক্স তপন স্যারের বই আছে, তাহলে এটার নাম দিলাম P1। আরেকটা ফিজিক্স বই আছে মনে করো ইসাক স্যারের বই, আরেকটা ফিজিক্স বই আছে মনে করো প্রামাণিক স্যারের বই। এরকম ফিজিক্স কয়টা বই আছে টোটাল? এখানে বলছে ফিজিক্সের 3টা বই আছে। ম্যাথের কয়টা বই আছে? 5টা বই আছে। তাহলে ম্যাথের জন্য 5টা বই, তাহলে M1 M2 M3 M4 and M5। সো এরকম 5টা বই আছে। আর কি বলছে? কেমিস্ট্রির 2টা বই আছে। তাহলে কেমিস্ট্রির জন্য C1 আর হচ্ছে C2। সো এবার ফিজিক্সের 3টা বই, ম্যাথের 5টা বই আর কেমিস্ট্রির 2টা বই। এই 3টা বই নিয়ে এই 5টা, এখানে 3টা আর এখানে 2টা, টোটাল হচ্ছে 10টা বই। এই 10টা বইকে একটা তাকে রাখবো, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা কথা বলছে, যাতে একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকে। একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকে। একত্রে থাকে কথাটা আসলে আমাদের যে জিনিসটা মনে পড়ে সেটা কি? একত্রে থাকে মানে কি? বস্তা প্রবলেম। তার মানে আমরা কি করব? এগুলোকে আগে একটা বস্তায় ঢুকিয়ে দেব। তাহলে চলো বস্তায় ঢুকিয়ে ফেলি। তাহলে ফিজিক্সের 3টাকে একই সাথে একটা বস্তায় ঢুকিয়ে ফেললাম, নাম দিলাম কি? x। m এর 5টাকে একই বস্তায় ঢুকিয়ে ফেললাম, মানে হচ্ছে y। আর কেমিস্ট্রি 2টাকে একটা বস্তায় ঢুকিয়ে ফেললাম, মানে হচ্ছে z। তাহলে x y z। এখন আমার টোটাল কয়টা বস্তু আছে? x y z, মানে জাস্ট 3টা বস্তু আছে। আর চেয়ার কয়টা আছে? 3টা চেয়ার। দ্যাটস ইট। তাহলে 3টা বস্তু থেকে 3টা চেয়ারে কতভাবে সাজাতে পারি? आंसर হবে 3p3। ক্লিয়ার এতটুকু? মানে ফ্যাক্টরিয়াল 3। এতটুকু করার পরে এরপর আমরা কি করব? বস্তার মুখ খুলে দেব। তাহলে বস্তার মুখ যদি আমরা খুলে দেই, x এর মুখ যদি আমরা খুলে দেই, তাহলে x এর মুখ খুললে এখানে কয়টা p দেখতে পাচ্ছি? 3টা p। এই 3টা p কি একই রকম নাকি আলাদা? আলাদা। তাহলে আলাদা কেমনে? ওই যে আমি বলছিলাম একটা হচ্ছে ইসাক স্যারের বই, একটা তপন স্যারের বই, একটা হচ্ছে প্রামাণিক স্যারের বই। তাহলে 3টা বই তো আলাদা, কিন্তু 3টা বই ফিজিক্স
ফিজিক্সের বই। তাহলে এই তিনটা বইকে যখন আমরা ওই যে বিন্যাস করতে যাচ্ছি, তাহলে তিনটা বস্তুকে কতভাবে বিন্যাস করা যায় সবাই বলুন। তিনটা বস্তুকে 3p3 উপায়ে বিন্যাস করা যায়। আচ্ছা, এই তিনটা বস্তুর মধ্যে তিনটা কি দেখতে একই রকম নাকি আলাদা? তিনটা যেহেতু দেখতে আলাদা, তার মানে কিছু দিয়ে ভাগ হবে না, কিছু দিয়ে ভাগ হবে না। এইবার নেক্সট হচ্ছে আমরা ম্যাথের কয়টা বই পাইছি? 5টা বই। তাহলে এই 5টা বইয়ে আবার ওই যে বস্তা খুলে দিলাম, তাহলে এই 5টা বইয়ে আবার কতভাবে বিন্যাস করা যায়? 5p5 মানে ফ্যাক্টরিয়াল 5। আবার z কে আবার মুখ খুলে দিলাম, তাহলে z এর মুখ খুললে কয়টা বই দেখতে পাচ্ছি? দুইটা বই। তাহলে ওই দুইটা বইকে আবার কতভাবে বিন্যাস করা যায়? 2p2। তার মানে आंसर হবে এই টোটালটা। তাহলে 3p3 এর आंसर হচ্ছে 6, 3p3 এর आंसर হচ্ছে 6, 5p5 এর आंसर হচ্ছে 120 and 2p2 এর आंसर হচ্ছে 2। তার মানে এটি হবে মোট आंसर। সো এটা বাসায় টোটাল आंसरটা বের করে ফেলবেন। সো এতটুকু করার পর আপনাদের সবার কিরকম লাগছে ক্লাস এবং সবাই বুঝছেন কিনা প্লিজ আমাকে একটু জানান। হ্যাঁ, ক্রিস, সিমন ইসলাম, ফৌজিয়া সুলতানা, আমাদের সাথে আছে মানিক, আমাদের সাথে আছে হামিম মারিয়া বর্ষা, আর জাইমা জাহান। অঙ্ক নিয়ে বিন্যাস কবে করাবো সেটা আমরা নেক্সট ক্লাসে করাবো। তাশরিফুল্লাহ, হৃদয়, নায়ক, তানিশা মিম, তানজিনা নিগার সহ আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভাইয়া আপনাদের সাথে থাকার জন্য। আর এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, হৃদয় আমাকে প্রশ্ন করছে এইটা গুণ হয়েছে কেন। ওই যে আমি বস্তা প্রবলেমের সময় আমি কি করি, প্রথমে হচ্ছে কয়টা বস্তা আছে? তিনটা বস্তা আছে। তিনটা বস্তাকে কতভাবে বিন্যাস করা যায়? 3p3। ওই তিনটা বস্তার ভিতরে আবার ওই মানুষগুলা কতভাবে নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে? একই সাথে নিজেদের মধ্যে বিন্যাস হয় না? ওই যে একটু আগে আমি যেরকম দেখাইছিলাম যে মনে করো a b c d, বা ওই যে d এর যে প্রবলেমটা ছিল, d এর প্রবলেমটার মধ্যে কি ছিল? এই যে d এর বাদ আছে a b c d। এই যে a b c d এর মধ্যে মনে করো c আর d কে একটা বস্তায় ঢুকাই ফেললাম। তার মানে c আর d কে যেহেতু একটা বস্তায় ঢুকাইছি, সেটা হচ্ছে মনে করো x। c আর d কে যেহেতু একটা বস্তায় ঢুকাইছি, তাহলে c আর d এর একটা বস্তার নাম দিলাম কি? x। আর বাকি কারা আছে? a আছে আর b আছে। তাহলে এই তিনটাকে তো বিন্যাস করলে, এই তিনটাকে বিন্যাস করলে কতভাবে করা যায়? ফ্যাক্টরিয়াল 3 মানে 3p3। তারপর আবার x এর ভিতরে মানুষগুলা c d আকারে বিন্যাস হতে পারে অথবা d c আকারে বিন্যাস হতে পারে। মানে কয়ভাবে বিন্যাস হতে পারে? দুই ভাবে, মানে ফ্যাক্টরিয়াল 2 উপায়ে। তাহলে ওই a b x তো একই বিন্যাস হইতেছে, একই সাথে আবার x এর প্যারের ভিতরে যে দুইটা আছে ওই দুইটা আবার বিন্যাস হইতেছে, মানে একই সাথে হইতেছে। আর একই সাথে হইলে আমরা কি করি? গুণ করি। তার মানে এখানে যে বস্তা ছিল সেই বস্তাটাকে প্রথমে আগে আমরা বিন্যাস করব। সেই বিন্যাস করার পরে ওই বস্তাটার যখন মুখটা খুলে দেব, ওই বস্তার প্যাকের ভিতরে আবার কয়টা বস্তু আছে? ওই তিনটা আছে। ওই তিনটার আবার একই সাথে বিন্যাস করা যায়, মানে 3p3। আবার এই বস্তার মুখটা যখন খুলে দিছি, তার মানে এই বস্তার পাঁচজন মানুষকে কতভাবে বিন্যাস করা যায়? 5p5। আর এটার জন্য কত? 2p2। আর একই সাথে যেহেতু বিন্যাস করতে হবে, তার মানে এখানে কি দিতে হবে? গুণ দিতে হবে। আর এখানে কোনো দেখতে একই রকম আছে? তখন স্যারের কোনো দুইটা বই আছে না, এটা বলে নাই। বলছে ফিজিক্সে তিনখানা বই আছে, তিনখানা বই প্রত্যেকটা কি আলাদা আলাদা। সো আমরা এখানে কিছু দিয়ে ভাগ দিব না, বুঝছি? থ্যাংক ইউ ভাইয়া। সো নাইমুর রহমান, নাইম সহ আরো অনেকেই আছেন সাথে। তাশরিফুল্লাহ, তানিশা মিম, থ্যাংক ইউ ভাইয়া। নরিন জান্নাত খান তানহা, ধন্যবাদ। নাইউ সহ হামিম মারিয়া বর্ষা, সব সব সাবজেক্ট আরো বেশি ক্লাস দিলে ভালো হতো, চেষ্টা করব ক্লাস দেওয়ার জন্য। সো আমাদের হচ্ছে হ্যাঁ, মাইশা ধন্যবাদ, সুরায়া বেগম ধন্যবাদ, আয়েশা জাহান, মানিক সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া মিতু, মেহজাবিন মাহি, তাশরিফুল্লাহ, তনিমা, থ্যাংক ইউ ম্যাম। সো আজকের ক্লাসে আমাদের এই প্রবলেমগুলো ছিল অ্যালফাবেট বেসড। অ্যালফাবেট বেসড এর মধ্যে আমরা এই প্রবলেমগুলো করেছি। সো আপনাদের এখন কাজ থাকবে, আপনারা হচ্ছে বাসায় এই টাইপের প্রবলেমগুলো যে কোনো রাইটার, যে কোনো স্যারের বই থেকে এই প্রবলেমগুলো আপনারা সলভ করে দেবেন, ঠিক আছে? সলভ করে যেই প্রবলেমগুলো পারেন না সেটা আপনারা নেক্সট লাইভ ক্লাসে জানাবেন। তবে নেক্সট লাইভ ক্লাস ম্যাথ হবে না, সেটা হবে হচ্ছে বায়োলজি। আগামী 19 তারিখ অর্থাৎ রবিবার, 19 তারিখ এপ্রিলের 19 তারিখ রবিবার দুপুর 12টায় সালোক সংশ্লেষণ ও শ্বসন নিয়ে আমাদের সামিল ভাইয়া থাকবে। সো নেক্সট লাইভ ক্লাসে সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন আর সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন। আর এতক্ষণ আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই অনেক অনেক দোয়া করবেন। স্টে হোম, স্টে সেফ।